ওকে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা আলোচনা করব যে কয়টা টপিক আরেকবার একটু রিমাইন্ড করে দিই। সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব, কাস্টমার লিস্ট নিয়ে আলোচনা থাকবে আমাদের, প্রোডাক্ট এবং সার্ভিস লিস্ট নিয়ে আলোচনা থাকবে, এস্টিমেট, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ পেমেন্ট এবং সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট নিয়ে আলোচনা করব এবং রিপোর্ট সেকশন, যেটা আমাদের সব থেকে বড় ইস্যু, যে রিপোর্ট সেকশনটা কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি চলে আসবো হচ্ছে আমাদের কুইক বুকসের নেভিগেশন প্যানেলে, মাই অ্যাপস এর আন্ডারে অ্যাকাউন্টিং, তার অধীনে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন চার্ট অফ অ্যাকাউন্ট বেসিক্যালি হচ্ছে আমাদের লেজার অ্যাকাউন্ট, যে লেজার অ্যাকাউন্টগুলো আমরা ডে বাই ডে আমাদের বিজনেসে আমরা মেনটেন করে থাকি। এখন লেজার অ্যাকাউন্টগুলা কয় ধরনের হয়, সেটা হচ্ছে আপনার অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি, তারপরে কি ইনকাম, এক্সপেন্স, তাই না? কিন্তু আমি নর্মালি এই পাঁচটা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট আইটেম, একটা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস আইটেম, তাই না? কিছু অংশ আসে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে কি কি আসে? আমার অ্যাসেট এবং লায়াবিলিটি আর ওনার্স ইকুইটির পার্ট। আর আমাদের প্রফিট এন্ড লস স্টেটমেন্টে কি কি আসবে? আমাদের যত ইনকাম এবং এক্সপেন্ডিচার গুলো আছে সেগুলো কি আমাদের প্রফিট এন্ড লসে আসে। আর বাই ডিফল্ট যখন আপনি কুইক বুকসে সাবস্ক্রিপশন কিনবেন, ৮৩টার মতো আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট তারা প্রোভাইড করবে বাই ডিফল্ট। যেই প্রতিষ্ঠান নিয়ে আপনার কাজ, যদি আপনার হেলথ নিয়ে কাজ থাকে, হেলথ রিলেটেড করবে, মানে আপনার যে বেসিক সেট আপটা সে করে দিবে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি ব্যবহার করবেন, না প্রয়োজন পড়লে আপনার ডিলিট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওটা ওইভাবে থাক। আপনার যা যা লাগবে আপনি নতুন করে ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্টের যে প্যানেলটা আছে, সে প্যানেলটার দিকে যদি আমি একটু তাকাই, প্রথমত হচ্ছে আমাদের নাম্বার। এখানে নাম্বারের জন্য একটা কলাম দেওয়া আছে। তারপরে তারপরে হচ্ছে নেইমের জন্য একটা কলাম দেওয়া আছে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ। অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ, এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। এরপরে হচ্ছে ট্যাক্সের জন্য একটা কলাম। এরপরে হচ্ছে কুইক বুকস এর ব্যালেন্স এবং ব্যাংকের ব্যালেন্স। এরপরে হচ্ছে আমাদের কিছু কাজের জন্য তারা কিছু অপশন আমাকে দিয়ে দিছে। আর এই যে প্রত্যেকটা জিনিস অ্যাকাউন্ট হিস্ট্রি, এগুলাকে বলা হয় লেজার হিস্ট্রি। ঠিক আছে, যে কোনো একটা লেজারের ভিতরে গিয়ে আপনি ওই জিনিসটা দেখতে চান, তো আপনাকে অ্যাকাউন্ট হিস্ট্রিতে আসতে হবে। আর এটা হচ্ছে প্রিন্টের জন্য অপশন, এটা হচ্ছে সেটিংস বার, আর এটা হচ্ছে আপনার যদি কোনো কিছু কলামকে এডিট করতে হয় সেটা এখান থেকে আপনি রিপোর্ট রান করতে পারবেন। এখান থেকে নতুন করে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর এই ড্রপ ডাউন মেনু থেকে বাল্ক কোয়ান্টিটিতে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে আসতে পারবেন। আর এটা হচ্ছে ফিল্টার অপশন, এখান থেকে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারবেন। আর এখান থেকে আপনি ক্যাটাগরি বের করতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির আইটেমগুলা চাচ্ছেন। এখন নাম্বার, এই নাম্বারের কলামটা যদি আমরা সেটিংস অপশনে ক্লিক করে যদি না আসতাম, এই নাম্বারের কলামটা, তাহলে আমাদের জন্য কি এই কলামটা আসতো না। এখন নাম্বার কেন দেওয়া হয় ভাই? নাম্বার দেওয়া হয় এই কারণে যে আমাদের লেজার অ্যাকাউন্ট গুলাকে প্রপারলি খুঁজে পাওয়ার জন্য, তাই না? এখন নাম্বারিং এর জন্য অনেকে অনেক ধরনের কথা বলতে পারে। কিছু গ্যাপের ফরম্যাট আছে, আইএফআরএস এর ফরম্যাট আছে, বা কোম্পানির নিজস্ব নাম্বারিং ফরম্যাট আছে, তাই না? তো যে কোনোটাই ফরম্যাট থাকতে পারে। আপনাদের সাথে যে ডাটাবেস শেয়ার করব, সেটা প্রথম দিনে আপনাদের সাথে একটা ডাটাবেস শেয়ার করছিলাম। ওইখানের মধ্যে অ্যালার্গেন ডাটাবেস ছিল, অ্যালার্গেন একটা লোগো ছিল, তারপরে চার্ট অফ অ্যাকাউন্ট হেল্প নামে একটা অপশন দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী নরমালি কি মেনটেন করে। অ্যাসেটকে 1 দ্বারা স্টার্ট করা হয়, লাইবিলিটিটাকে 2, ইকুইটিটাকে হচ্ছে 3, ইনকামকে 4, কস্ট অফ গুড সোল্ড কে 5 এবং অন্যান্য এক্সপেন্সকে 6, 7, 8, 9 করে এভাবে সিকোয়েন্সিয়ালি ট্রিট করা হয়। ঠিক আছে, তো এটাই মেনটেন করতে হবে, এমনটা স্ট্যান্ডার্ড না। তো আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো। এখন আপনাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট ফোল্ডারটা ছিল, সেই ফোল্ডারের মধ্যে নিচের দিকে যদি আপনি যান, তাহলে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আমরা কি করব, আমাদের কুইক বুকসে অ্যাড করব। ঠিক আছে, অ্যালার্গেন ডাটাবেজের মধ্যে। তো প্রথমে আমার এখানে কি দেওয়া আছে চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে? ব্যাংক অ্যাকাউন্ট, ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট। চেকিং অ্যাকাউন্ট মানে কি বলতে পারবেন কেউ? এনিওয়ান? চেকিং অ্যাকাউন্ট কি? বাংলাদেশে ব্যাংকের অ্যাকাউন্টটা চলতি অ্যাকাউন্ট যেটাকে বলে কি কি কারেন্ট অ্যাকাউন্ট। টাইপের হয়? কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, তাই না? কারেন্ট অ্যাকাউন্ট আচ্ছা, তো চেকিং অ্যাকাউন্ট হইতেছে বাইরের দেশে চেকিং অ্যাকাউন্ট বলে, যেটা বাংলাদেশে আমরা চিনি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট নামে।
ঠিক আছে? তো প্রথমে আমরা চলে যাব নিউ অ্যাকাউন্টে। নিউ অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে অ্যাকাউন্ট নেমটা দিব, ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের নাম্বার 4 ডিজিট দিয়ে আমি স্টার্ট করলাম। ঠিক আছে? আমার ক্ষেত্রে। এখন ভাই বারবার বলতেছি, আপনাদের যে ইউটিউবের ভিডিওগুলা দেখার কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ? কারো মনে নাই মনে হয় না? আচ্ছা। এই ২ টা জায়গা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাকে ১ম কথা এইখানে থেকে বুঝতে হবে এই অ্যাকাউন্ট টাইপটা বেসিক্যালি আপনাকে ডিফাইন করবে এটা ব্যালেন্স শিটের আইটেম নাকি প্রফিট অ্যান্ড লসের আইটেম। ইজ ইট ব্যালেন্স শিট অর ইজ ইট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আইটেম? ঠিক আছে? আগে আপনাকে এখান থেকে ডিফাইন করতে হবে। যদি আপনি প্রপারলি এখান থেকে ডিফাইন না করতে পারেন তাহলে কিন্তু ডিটেল টাইপ মানে অ্যাকচুয়ালি এটা কি ধরনের অ্যাকাউন্ট সেটাকে ডিফাইন করতে পারবেন না। ঠিক আছে? তো এই ২ টা জায়গায় অনেক স্টুডেন্টরা চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করার সময় কিন্তু তারা ভুল করে। এটা ভুল করার রিজন হচ্ছে আমাদের ব্যাড প্র্যাকটিস। ঠিক আছে? এটার কারণেই আমরা এই জিনিসগুলা ভুল করে থাকি। কারণ আপনি অ্যাকাউন্ট টাইপে যা দিবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ডিটেইল টাইপের অপশনগুলা ভিজিবল হবে। বুঝাতে পারছি? এজন্য ওই যে আমার যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টটা সুন্দর মতো দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আর না দেখলে আরো ভালো। ঠিক আছে? এই যে অ্যাসেটের মধ্যে দেখেন তারা কি কি আইটেম করে রাখছে, ক্যাশ ইকুইভ্যালেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। তারপর লায়াবিলিটির মধ্যে ক্রেডিট কার্ড, অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি। ইকুইটির মধ্যে ওনার্স ইকুইটি, ইনকামের মধ্যে ইনকাম, আদার ইনকাম। এক্সপেন্সের মধ্যে কস্ট অফ সেলস, এক্সপেন্স, আদার এক্সপেন্স। এই যে ক্যাটাগরিগুলা তারা করে রাখছে তাদের সফটওয়্যার অনুযায়ী আপনাকে বুঝতে হবে। তো এটা কি ওয়েলস ফার্গো কি এটা ব্যাংক অ্যাকাউন্ট না? এখন এটা তো কারেন্ট অ্যাসেটও হইতে পারে, তাই না? আপনাকে প্রত্যেকটা অপশন মাথায় রাখতে হবে। হ্যাঁ, ধরেন আমি যদি কারেন্ট অ্যাসেটে যাই, ধরেন এটা কি অ্যাসেট না, চলতি সম্পত্তি। তো আমি এখানে গেলে কি আমার কোনো ব্যাংক খুঁজে পাবো কিনা, দেখেন কোনো ব্যাংক আছে? ব্যাংক নাই। তো এই জন্য ভুল অপশনে যাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে মাথায় রাখতে হবে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে যাই, দেখেন ব্যাংক, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অন হ্যান্ড, ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট, মানি মার্কেট, রেন্ট, সেভিংস অ্যাকাউন্ট। তাহলে এটা কি নর্মালি কারেন্ট অ্যাকাউন্ট মানে কি ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংকে আমরা পিক করব। এরপর আসেন ওপেনিং ব্যালেন্স। আমি এখানে একটা ব্যালেন্স দিয়ে রাখছি 25,000 মনে হয়, হ্যাঁ 25,000, আর 1/25 ব্যালেন্স অ্যাজ অফ ডেট। ওকে, এই ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ডেট, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা কিন্তু পরবর্তীতে এডিট করা যাবে না, চেঞ্জ করা যাবে না। বি কেয়ারফুল, দরকার হয় একবারের বেশি দেখে তারপরে সেট আপ করতে যাবেন। এটা তো দেয়া থাকবে। হ্যাঁ, এটা তো দেয়া থাকবে। অবভিয়াসলি আপনার ক্লায়েন্ট তো ওপেনিং গুলো দেওয়াই থাকবে। দিবে, তাই না? ব্যাংকের তো ব্যালেন্স থাকেই একটা। কারণ আপনাকে সেট আপ করতে বলছে, এখন আপনি ডেট ভুল করে ফেলছেন বা অ্যামাউন্ট ভুল করে ফেলছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আর চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা। ঠিক আছে? আর আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে কোনো জিনিস না পারলে সেটাকে ডিলিট করে বাদ দিয়ে আরেকটা নতুন করে করা। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কুইক বুকস এটাকে সাপোর্ট করে না। ঠিক আছে? আপনি আবার সেম নামেই করতে যাবেন, দেখবেন আপনাকে আর নিচ্ছে না। বুঝতে পারছি? তো এই ধরনের ব্যাড প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে হবে। তো আমরা ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ডেটটা দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। এই যে দেখেন ওয়েলস ফার্গো 1,000, এটা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই যে বিএএল মানে কি ব্যালেন্স শিট, আর নিচে পিএনএল মানে কি প্রফিট এন্ড লস। দেখছেন মানে তারাও কি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে। এগুলো রিসেন্ট আপডেট, আপনাদের জন্য ভালো হয়েছে। এই যে কুইক বুকসের ব্যালেন্স। এখন ধরেন কোনো কারণে আপনার এখানে একটা এডিট করার প্রয়োজন, নামের এডিট করতে চান, অ্যাকাউন্ট হিস্ট্রির পাশে ড্রপ ডাউন মেনু থেকে এডিট অপশনে চলে যান। তাহলে দেখেন তো ভাই, ওপেনিং ব্যালেন্স কি এডিট করার কোনো সুযোগ দিচ্ছে? ডেট এডিট করার কোনো সুযোগ দিচ্ছে? দিচ্ছে না। আপনি এটা এডিট করতে পারবেন, নাম্বার এডিট করতে পারবেন, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ এগুলো এডিট করতে পারবেন। কিন্তু ব্যালেন্স এবং ডেট সেটা এডিট করা যাবে না। ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। তারও ওয়ে আছে বলে দিব, কিন্তু আপনারা আবার ওই ওয়েতে যাবেন না সব সময়, হ্যাঁ? কারণ আমরা তো দ্বিতীয় রাস্তা বেশি পছন্দ করি প্রথম রাস্তার থেকে। তো ব্যাংক অফ আমেরিকা সেভিংস অ্যাকাউন্ট আসেন, এটা আমরা অ্যাড করি। এটাও দেখাচ্ছি। নিউ অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্ট নেম ব্যাংক অফ আমেরিকা 1,001। অ্যাকাউন্ট টাইপ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটা কি সেভিংস অ্যাকাউন্ট, এই যেটা সেভিংস আমরা দিব।
ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে আমার? 10,000। 10,000 আর এটা ডেট 1/1/25 দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। আর সবাই প্রত্যেকটা সেটিংস করার পরে একটু রিলোড বা রিফ্রেশ করে নেবেন। সেটিংসটা তাহলে কি প্রপারলি সেখানে ইমপ্লিমেন্ট হবে। তাহলে দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট করলাম। এরপর আসেন আমি একটা কি করব? ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট করব। আসেন আমরা একটা ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট করি, আরবিসি ভিসা গোল্ড। নিউ অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টের নাম, যেহেতু এটা লায়াবিলিটি, তাহলে কত 2000 দিয়ে স্টার্ট করি। এখন লায়াবিলিটির মধ্যে দেখেন ক্রেডিট কার্ড কি নরমালি কি কারেন্ট লায়াবিলিটি আমরা হিসেবে চিনি, তাই না? কিন্তু দেখছেন এখানে কিন্তু তারা অপশনই আলাদা করে রাখছে ক্রেডিট কার্ড। তো আপনার কনসেপ্ট ওইটাই, কিন্তু তারা অপশনটাকে মানে আর কি সুন্দরভাবে সাজায় রাখছে। হ্যাঁ, আপনাকে সে অনুযায়ী বুঝতে হবে। কারণ আপনি যদি কারেন্ট লায়াবিলিটিতে যান ক্রেডিট কার্ড পাবেন না। এই জন্য তারা আলাদা করে রাখছে। এই যে ক্রেডিট কার্ড, এটার ওপেনিং ব্যালেন্স 170.20। আচ্ছা, ক্রেডিট কার্ড অ্যাসেট না? শিওর? হ্যাঁ, কেন? ইন ফিউচারে আমাকে টাকা দিতে হবে। ওকে, এই যে দেখেন আরবিসি ভিসা গোল্ড। হ্যাঁ, ডেবিট কার্ড হলে বলেন ডেবিট কার্ড হলে কি হয়? সবাই একটু ক্যাশ দিলে ক্যাশ দিলে ডেবিট কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টের টাকা আপনি ব্যবহার করতেছেন, ইওর অ্যাসেট, ইউ স্পেন্ড ইট। আর ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক অ্যাসেট বাট ইউ স্পেন্ড ইট বিফোর। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। এই যে ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সেম ইয়া করলাম। তাহলে আমরা অ্যাড করে দেখলাম এখান থেকে যেগুলা আছে চার্ট অফ অ্যাকাউন্ট গুলা অ্যালার্গেন ডাটাবেজের মধ্যে, সেগুলো দেখবেন, চেক করে নিবেন এখানে। হ্যাঁ, সার্চ করে নিবেন, যদি থাকে তাহলে হালকা পাতলা এডিট বা নাম্বার টাম্বার এডিট করে নিবেন। এছাড়া মানে আর কি সেম নামে সেম নাম্বারে চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু হয় না, এটা মাথায় রাখবেন। আমি ওয়েস ফার্গো দিয়ে যদি আরো একটা ওয়েস ফার্গো চেকিং নামে করতে যাই তাহলে কিন্তু দিবে না। এই নাম্বারও যদি ব্যবহার করতে যায় তাহলে কিন্তু দিবে না, কারণ সেটিংস এর সময় আপনি বলে দিয়ে আসছেন এগুলা, যে ওয়ার্নিং দেওয়ার জন্য, তাই না? তো এই জন্য এই কাজগুলা করা যাবে না। এবার আসেন, আমাদের অনেকেরই একটা কাঙ্ক্ষিত প্রশ্ন থাকে যে সাব অ্যাকাউন্ট করা যায় কিনা, তাই না? সাব অ্যাকাউন্ট, সাব লেজার বা সাব অ্যাকাউন্ট বা সাব চার্ট অফ অ্যাকাউন্ট, যে নামে আমরা বলি না কেন, এই টাইপের অ্যাকাউন্ট ওপেন করা যায় কিনা, এটা আমাদের একটা প্রশ্ন থাকে। তো আসেন, এই যে আপনাদের এই চার্ট অফ অ্যাকাউন্টের লিস্টে আমি একটা ইয়ে দিছি, সেটা হচ্ছে পেরোল এক্সপেন্স, তাই তো? আগে আমি একটু দেখে আসি, এখান থেকে সার্চ করে দেখবো পেরোল এক্সপেন্স নামে আমার কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। এই যে দেখছেন, আছে না? তাহলে আমি এটাকে একটু এডিট করি। এই যে এডিট অপশনে গেলাম, এটার নাম্বারটা দিয়ে নিই। হ্যাঁ, 6,000 দিলাম, 6,000 দিলাম। আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্ট প্রপারলি না দিতে পারেন ভাই, আপনি অ্যাকাউন্টে যত ভালোই কাজ করেন, আপনার অ্যাকাউন্ট কি ঠিক হবে না। আপনার অ্যাকাউন্টস এর মূল ভিত্তি কি? লেজার না? লেজার যদি ঠিক হয় তাহলে সব ঠিক, তাই না? কারণ লেজার যদি ভুল হয়ে যায়, প্রপারলি না সাজাইতে পারেন, তাহলে আপনার জার্নালও ভুল হবে। ইটস এ ম্যান্ডেটরি। আর তখন রিপোর্টিং এ গিয়েও আপনি ভুল করে বসে থাকবেন। এবার আসেন, পেরোলের আন্ডারে আমি একটা কি করতে চাই, ধরেন এই যে হেলথ ইন্স্যুরেন্স। পেরোলের আন্ডারে এই তিনটা চার্ট অফ অ্যাকাউন্ট করব, স্যালারি অ্যান্ড ওয়েজেস, হেলথ এবং পেরোল ট্যাক্স। আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। হেলথ ইন্স্যুরেন্স দেখেন, আমি আগে একটু সার্চ করে আসি হেলথ ইন্স্যুরেন্স নামে কোনো আছে কিনা। নাই, তাই না? তো আমি এবার অ্যাকাউন্ট করতে যাব, নিউ অ্যাকাউন্ট। এটা নাম দিব হচ্ছে পেরোল, সরি হেলথ ইন্স্যুরেন্স। এটা চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার দিলাম 6001। এটার অ্যাকাউন্ট টাইপ কি হবে ভাই বলেন তো? এটা কি এক্সপেন্স না? আমি একটু এক্সপেন্সে দেখি আমার ইন্স্যুরেন্স নামে কোনো কিছু আছে কিনা। এই যে ইন্স্যুরেন্স, তাই না? এবার আসেন, এটা তো সাব অ্যাকাউন্ট করবে। এই যে এখানে একটা অপশন আছে না, মেক দিস অ্যাকাউন্ট, মেক দিস এ সাব অ্যাকাউন্ট। আপনি এটা ক্লিক করলে অবশ্যই তার প্যারেন্ট অ্যাকাউন্ট বলে দিতে হবে, তাই না? ছেলেকে বলছেন তাহলে মাকে বলতে হবে না? এই জন্য 6,000, এই যে পেরোল এক্সপেন্স বলে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দেব। এখন এটা সাব হয়ে গেল। হ্যাঁ, সাব হয়ে গেছে। কিভাবে দেখা যায় সেটা আমরা একটু দেখবো, দেখেন।
এইখানে খেয়াল করেন, এই যে একটা স্টেপ হয়ে গেছে। এই জায়গাটাতে খেয়াল করেন, এখানে আপনার পেরোলটা এখান থেকে স্টার্ট হয়েছে, আর সাব অ্যাকাউন্টটা যেটা, সেটা একটু ডান পাশে সরে গিয়ে এখান থেকে স্টার্ট হয়েছে। এখানে কি একটা গ্যাপ আছে না? জি। এই গ্যাপটার কারণে আমি বুঝতেছি এটা সাব অ্যাকাউন্ট হচ্ছে এটা। বুঝাতে পারছি কথা? জি। ওকে। তো সাব অ্যাকাউন্ট আপনারা চার্ট অফ অ্যাকাউন্ট গুলো এইভাবে রেডি করে নেবেন। এখন আসেন, আমাদের তো ম্যানুয়ালি আমরা অ্যাড করা দেখলাম, আপনারা সবগুলো অ্যাড করবেন। এবার আসেন, আমি চাচ্ছি একটু এখান থেকে আহ, আবার একটু ইয়েতে চলে যাই, চার্ট অফ অ্যাকাউন্টে। এই সেটিংস অপশনটাকে নিয়ে একটু দেখব। এই যে আমাদের যে কটা কলাম আছে না, নাম্বার, নেম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, ট্যাক্স, কুইক বুকস ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্স। ধরেন আমি ট্যাক্সের কলাম দেখতে চাচ্ছি না, জাস্ট আনচেক করে দেব, দেখেন কলাম কি চলে গেছে, তাই না? আর এটা হচ্ছে আপনার পেপার সাইজ, আপনি এক পেজে কতগুলো দেখতে চান। আমি চাচ্ছি এক পেজে আমার 200টা, একটু মিনিমাইজ করে নিই। ওকে, পেপার সাইজ আমরা দেখতে যাচ্ছি 200, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের নর্মালি যে আমাদের সেটিংস আইটেমটা আছে সেটা, হ্যাঁ। এরপর আসেন, আমাদের বাল্ক কোয়ান্টিটিতে যদি ইম্পোর্ট করতে হয়, মানে ধরেন একসাথে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হলো, আপনাকে সেটা ইম্পোর্ট করতে বলা হবে। আজকের দিনে আপনাদের যে ফোল্ডারটা দিব, সে ফোল্ডারে চলে যাই, আসতেছি। আহ, আমাদের এখানে চার্ট অফ অ্যাকাউন্ট লিস্ট ইম্পোর্টে এখানে আগে চলে যাব। এইখান থেকে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট আপনাদেরকে আমি একটা ইম্পোর্ট করার জন্য দিছি, তাই না? এখন ইম্পোর্ট কিভাবে করব এটা আমরা একটু দেখি। নিউ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে আমাদের চলে যেতে হবে ইম্পোর্ট অপশনে। ইম্পোর্ট অপশনে যেতে হবে। ইম্পোর্ট কুইক বুকসে যে কোনো কিছু ইম্পোর্ট করার জন্য আমাদের বেসিক্যালি তিনটা কাজ করতে হয়। প্রথম কথা হচ্ছে আমাদের আপলোড করতে হয়, তারপরে ম্যাপিং মানে হচ্ছে মিলাইতে হয়, দেন ইম্পোর্টে যেতে হয়, তাই না? তো সিএসভি আর এক্সেল ফাইল থেকে আমরা ইম্পোর্ট করব, যেটা গুগল শিট থেকেও করা যায় অনেক সময়। ঠিক আছে, যারা পেইড ভার্সনে তারা এটা গুগল শিটটা ব্যবহার করে। তো সবার আগে আমরা এখান থেকে একটা স্যাম্পল ফাইলকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে ফাইলটাকে আমরা একটু ওপেন করি, একটু বড় করব। এনেবল এডিটিং, এখানে তারা কিছু স্যাম্পল হিসেবে আপনাকে ডাটা দিছে। আগে দেখেন, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্টের টাইপ, আর কি ডিটেল টাইপ। ঠিক আছে, কলামের হেডিংটাকে ঠিক রেখে সবগুলো দেখার পরে হেডিংটাকে ঠিক রেখে বাকিগুলোকে ধরে সুন্দরভাবে একবারে ডিলিট করে দেন। এরপরে আপনাদের যে ফোল্ডারটা দেওয়া হয়েছে সে ফোল্ডার থেকে কপি করে নিয়ে আসেন। ভাই প্র্যাকটিক্যাল লাইফে এরকম কপি পেস্ট করার সুযোগ থাকবে না, হ্যাঁ। আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এভাবে দিছি। তো এটাকে আমরা সেভ করে নিলাম। আমাদের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ এবং ডিটেল টাইপ প্রপারলি দেওয়ার পর এবার আসেন, আমরা এটাই কি করব, আপলোড করতে যাব। আপলোডের জন্য চলে যাব, এই যে আবার কুইক বুকসে চলে আসব, এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে যে অপশনটা যেখানে রাখা হয়েছে ফাইলটা, সেটাকে ওপেন করলাম। ওপেন করার পর ডান পাশ থেকে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে কুইক বুকসের ফিল্ডের সাথে আপনার যে ফিল্ডটা আছে সেটাকে ম্যাচ করাতে হবে। নেক্সট অপশনে চলে গেলাম, সবকিছু ঠিকঠাক আছে। আমি এবার ইম্পোর্ট করতে চলে যাব। দেখেন এই জিনিসগুলো আমাকে তারা বলতেছে এরর পাচ্ছে। কেন এখানে এরর পাচ্ছে? কারণ এগুলা যখন কোনো কিছু এরর হয় ভাই, তারা একটা কি দেয় আপনাকে, সিগন্যাল দিবে কেন প্রবলেম হচ্ছে। ভাই এগুলা হচ্ছে কি আপনার কি অলরেডি অ্যাড করা ছিল, এজন্যই তারা নেয় নাই, এজন্যই আপনার নামের এখানে দেখাচ্ছে। তো এইগুলাকে আমি একটু আনচেক করে দিই, আনচেক করে দিয়ে আবার ইম্পোর্ট করতে যাই। আমি দেখাবো এগুলা যে আছে। ওকে, এই স্যালারি অ্যান্ড ওয়েজেসও আছে, অ্যাকাউন্টস পেয়েবলও আছে, এই জন্যই তারা নিচ্ছে না। ঠিক আছে, আমি এগুলাকে আনচেক করে ইম্পোর্ট করে দিই। দেখেন 14টার মধ্যে 9টা আসে। আমাদের প্রথম ইয়েটা ছিল কি, রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস আছে,
এই যে আছে। তো এই কারণেই কোনো না কোনো কারণে আপনার মিলে গেছে। এজন্য হয় ওগুলাকে আপলোড করতে হলে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, আর না হলে যেগুলা রিলেটেড চার্ট অফ অ্যাকাউন্ট আছে, এই যে দেখেন ইনভেন্টরি, এটাও ছিল কিন্তু এখানে, তাই না? এই জন্য আপলোড নেয় নাই। তো এইভাবে করে আমরা বাল্ক কোয়ান্টিটিতে আপলোড করতে পারি। আপনারা এটার প্রিন্ট আউট কিভাবে বের করবেন? এখান থেকে প্রিন্ট অপশন আছে, অ্যাসাইনমেন্টে সাবমিট করে জমা দিবেন। ঠিক আছে, এই যে অ্যাসাইনমেন্টে সাবমিট করে প্রপারলি জমা দিয়ে দিবেন। হ্যাঁ, প্রিন্ট করা মানে কি আবার হার্ড কপি না ভাই, সফট কপি। হ্যাঁ, প্রিন্ট আউট সেভ পিডিএফ এ দিলেই পিডিএফ এ সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের লেজার অ্যাকাউন্ট। অবশ্যই বারবার কেয়ারফুলি বলতেছি যে নিউ অ্যাকাউন্টে যান বা যেটাই করেন না কেন, আপনাকে অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ প্রপারলি জানতে হবে। ঠিক আছে, যে করেই হোক আপনার এই দুইটাতে ভালো ব্রেন থাকতে হবে, যে কোনটা অ্যাসেট লায়াবিলিটি, কোনটা ব্যালেন্স শিটের আইটেম, কোনটা প্রফিট অ্যান্ড লসের আইটেম, কোনটা কোথায় যায়, এই জিনিসগুলো সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমরা করলাম আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে। এরপর হচ্ছে আমাদের কাস্টমার লিস্ট। ভাই কাস্টমার কারা? এনিওয়ান? হু ইজ ইয়োর কাস্টমার? পুনরাবৃত্তির জন্য উদ্দেশ্যে ক্রয় করব। হু ইজ ইয়োর কাস্টমার? কে আপনার কাস্টমার? কে হয় আপনার? যাদের ক্রেডিটের সাথে পেমেন্ট কেন নগদে সেল করলে কাস্টমার না? কাস্টমার মানেই হচ্ছে যাদের সাথে আমার রিলেশন হচ্ছে বিক্রয়ের, রাইট? বিক্রয়ের সম্পর্ক থাকে। তো এই জিনিসটা, আচ্ছা ধরেন এই যে হঠাৎ করে আমাদের কোনো কাজ করতে গেলে, মানে আমরা অচেতন মনে কিন্তু অনেক কি কাজ করে ফেলি, আবার সেটাকে কেটে দিই, তাই না? কুইক বুকস এর এই যে যে সার্চ বার, এটা অনেক স্ট্রং। কোনো অপশনও খুঁজে পাচ্ছেন না, এখানে এসে সার্চ করবেন। এই যে দেখেন, এই যে দেখছেন আমি যে মাত্র চার্ট অফ অ্যাকাউন্ট গুলো করছি তার ব্যালেন্স গুলো এখানে দেখাইতেছে। আপনি অ্যাডভান্স সার্চে গেলে আরো পাবেন। আপনি কোন অ্যাকাউন্ট পাচ্ছেন না, ধরেন আপনি এখানে লিখে সার্চ করেন চার্ট অফ অ্যাকাউন্ট, দেখেন এই যে দেখছেন জাম্প টু চার্ট অফ অ্যাকাউন্টস, দেখছেন? তো এটার সার্চ বার অনেক বেশি স্ট্রং। কোনো কিছু যদি ভুলে যান কোনো কারণে, যে কোনো জিনিস কুইক বুকসে এখানে এসে সার্চ করবেন, সে আপনাকে গাইড দিয়ে দিবেন। ওকে, আমরা ছিলাম হচ্ছে আমাদের মানে বিক্রয়ের সম্পর্কে ছিলাম, তাই না? ওকে, তো অল অ্যাপস এর আন্ডারে চলে যাই হচ্ছে সেলস এন্ড গেট পেইড। এখানে যাব না, এই যে কাস্টমার হাব, কাস্টমার হাবে গেলে কাস্টমার প্যানেলে পাবো। এবং এছাড়াও আরেকটা জায়গা আছে কাস্টমারকে নিয়ে আসার জন্য, প্লাস নিউর আন্ডারে অ্যাড কাস্টমার। ঠিক আছে, দুই জায়গায় সেম রিচ আউট করবে আপনাকে, ডেস্টিনেশন একই। আপনি মিরপুর থেকে রওনা দেন অথবা উত্তরা থেকে রওনা দেন, পৌঁছাবেন কিন্তু মতিঝিলে গিয়ে। ঠিক আছে, এখানে একটা ভিডিও দেওয়া আছে ভাই, প্রত্যেকটা অপশনের সাথে সাথে কিছু তারা ভিডিও দিয়ে রাখে, ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, নট ফর এন্টারটেনমেন্ট, অ্যাজ এ লার্নিং পারপাস। তো আমরা প্রথমে আগে তারা বলে দিছে কিপ ট্র্যাক অফ হু নিডস টু পে ইউ। আপনি ট্র্যাকিং করতে চান কে কে আপনাকে পরিশোধ করবে। তো সর্বপ্রথম অ্যাড কাস্টমারে আমরা যাই। দুইটা অপশন আছে, একটা ইম্পোর্ট মানে একসাথে অনেকগুলা কাস্টমারকে ইম্পোর্ট করতে পারবেন, আর একটা হচ্ছে ম্যানুয়ালি একটা একটা করে অ্যাড করতে হবে। আগে আমরা ম্যানুয়ালিটা দেখে আসি। অ্যাড কাস্টমারে চলে যাব। ক্রেডিট কাস্টমার সব হুম, সবগুলো ক্রেডিট কাস্টমার কাস্টমার তো কাস্টমার ভাই। আমি এখনো ওই ইয়াতে আসি না, মানে আর কি ক্লাসিফিকেশন আসি না, আমি কাস্টমারকে অ্যাড করতেছি। এখন যখন কাস্টমারকে অ্যাড করতে যাব, আমার সামনে অনেকগুলা প্যানেল তারা দিয়ে রাখছে ভাই, হিউজ অ্যামাউন্টে, তাই না? প্রথমে হচ্ছে নেম অ্যান্ড কন্ট্যাক্টের জন্য ডিসপ্লে নেম, কোম্পানি, হ্যান ত্যান, ইমেল, ফ্যাক্স, ওয়েবসাইট, তারপরে হইতেছে তার অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস। ভাই দুইটার মধ্যে তফাৎ কি? তো এনিওয়ান, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিলিং অ্যাড্রেস অ্যান্ড শিপিং অ্যাড্রেস? মানে যেখান থেকে আমার পেমেন্টটা সেইটা ইন্টারেস্টটা বা কন্ট্রাক্টটা আমার যেখানে যে অফিসের সাথে যে জায়গাতে ওকে, সেটা হলো আর শিপিং? প্রোডাক্টটা কোথায় শিপমেন্ট হবে সোজা কথা হচ্ছে যে গোডাউন, তাই না? গোডাউন থেকে যেখান থেকে মাল যায় সেটা হচ্ছে কি আমার শিপিং অ্যাড্রেস। আর আমার যেখানে পেমেন্ট ফিজিক্যালি আমি ইয়ে করি বা অনলাইনে ট্রানজেকশন করে থাকি, যে অ্যাড্রেসটা ব্যবহার করে, সেটা হচ্ছে বিলিং অ্যাড্রেস। তারপর এখানে নোটস, আর এখান থেকে অ্যাটাচমেন্টে আপনি ছবি সুন্দর করে, অনেক সময় দেয় না কাস্টমার
কার্ড দিয়ে দেয় না, ভিজিটিং কার্ড, সেগুলাকে সুন্দর করে ছবি তুলে এখানে অ্যাটাচমেন্ট করে দিতে পারেন। ঠিক আছে? তারপরে তার পেমেন্টের জন্য তার ট্যাক্সেস, তার ওপেনিং ব্যালেন্স। ওকে, ধরেন এইখানে কোনো কিছুই আপনার জানা নাই। ধরেন একজন নতুন একজন র্যান্ডম কাস্টমার আসে না দোকানে, র্যান্ডম কাস্টমার, তার শুধু নামই জানেন। ধরেন আমরা দিলাম হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একজন পার্সনকে দিলাম। কেউ তাকে চিনেন? কি লিখছি? রিকি পন্টিং, তাই না? অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। আচ্ছা, রিপোর্টিং ফিল্ডিং এ ভালো করতে হবে। হ্যাঁ। তো এখন এই রিকি পন্টিং দিয়েই কিন্তু আমি সেভ করতে পারবো। এই যে দেখেন, এটা হচ্ছে স্টার মার্ক, মানে এটাই হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। আমি আরেকটু সেফ থাকার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। যদি তার কাছে আমি আগে কোনো টাকা না পেয়ে থাকি, তাহলে আমরা এখানে জাস্ট জিরো দিয়ে দিব, অ্যাজ পার আওয়ার সেফটি। বুঝাইতে পারছি কথা? ওই যে আম, এরকম মনে আছে যে আমরা যখন এক্সামে দিতে বসি, তখন মানে অনেক সময় হয় না যে ভুল বশত শূন্য বেশি করে যায়। ধরেন 1200 লিখলাম, ভুল বশত 12,000 হয়ে যায়। তো এই জন্য কি আমাদের আগে স্যাররা বলতো যে দশমিক দিয়ে ডাবল জিরো দাও। তাহলে দশমিক দেওয়া মানে কি, ওটা ওইখানে শেষ। বাইন্ডিং হয়ে গেছে। তো এটাই হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা জিরো দিয়ে রাখলেন, তাহলে তার সাথে আর কোনো আগে কোনো ইস্যুস দেখা দিবে না। তারপরে তার ওপেনিং ডেট দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। দেখেন এখন সে তার নিজস্ব বহাল তবিয়তে চলে আসবে। এটা হচ্ছে কাস্টমার। এই যে দেখেন, কাস্টমারের ভিতরে চলে আসছে, তাই না? আমি আবার একটু ব্যাকে যাই, কাস্টমার প্যানেলে যাই। এটা হচ্ছে আমার কাস্টমার প্যানেল। ঠিক আছে? এই প্যানেলের মধ্যে এটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। অনেক সময় মানে আর কি এটা আনচেঞ্জ অবস্থা থাকে, যেহেতু আমাদের ফ্রি ট্রায়াল ভার্সন চলতেছে। ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এই অংশটুকু। এটা হচ্ছে যদি নতুন করে কোনো কাস্টমার আপনি অ্যাড করতে চান, তারপরে হচ্ছে এটা ড্রপ ডাউন মেনু, একসাথে যদি অনেকগুলা কাস্টমারকে আপনি অ্যাড করতে চান, তারপরে হচ্ছে এটা হচ্ছে সার্চ বার। আর কাস্টমার সার্চ করুন। হ্যাঁ, কাস্টমারকে সার্চ করবেন আর এখান থেকে সকল কাস্টমারকে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে প্রিন্টের অপশন, এটা হচ্ছে সিএসবি তে ডাউনলোড করার অপশন, আর এটা হচ্ছে কাস্টমার প্যানেলের সেটিংস অপশন। এই কয়টা হচ্ছে আমার কাস্টমার প্যানেলের ব্রিফ। এখন তার আগে যেটা দেখাতে যাচ্ছিলাম, ওকে, সিম্পল ধারণা দিই। যদি কোনো এস্টিমেট করি তাহলে এখানে দেখা যাবে, পরে আসতেছে এগুলো কি জিনিস। যদি কোনো আনবিল্ড ইনকাম হয় তাহলে এখানে আসবে, ওভারডিউ ইনভয়েস হলে এখানে আসবে, আর ওপেন ইনভয়েস এবং ক্রেডিট হলে এখানে আসবে, এবং রিসেন্টলি যদি কোনো পেইড করা হয় তাহলে এইখানে শো করবে, জাস্ট ফর অ্যাজ আওয়ার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন লাইক অ্যাজ পাই চার্ট অর হিস্টোগ্রাম। ওকে, আচ্ছা, ওভারডিউ ইনভয়েস এবং ওপেন ইনভয়েস এর মধ্যে পার্থক্য কি, আমি এই জিনিসটা বুঝতে চাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওভারডিউ ইনভয়েস এন্ড ওপেন ইনভয়েস? ইনঅ্যাড করার আগে স্যার টাকা পেড করে নেব। হুম, হুম, আচ্ছা, আর ওপেন ইনভয়েসটা? ওকে, রাইট। টোটাল হ্যাঁ, মানে ওপেন ইনভয়েসটা হচ্ছে আমি ইনভয়েস করলাম, মেয়াদ উত্তীর্ণ হয় নাই, সেটা আমার ওপেন ইনভয়েস। আর ওভারডিউ ইনভয়েসটা কি, আমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ওভারডিউ ইনভয়েস। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে এরপর আমরা কাস্টমার তো অ্যাড করলাম ম্যানুয়ালি। এরপর আসেন বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করব, তো ড্রপ ডাউন মেনু থেকে চলে যাব ইম্পোর্ট কাস্টমারে। সেম ভাবে আপলোড, ম্যাপিং এবং ইম্পোর্ট। সবার আগে তাদের যে স্যাম্পল ফাইলটা আছে এটাকে ডাউনলোড করে নিব। এরপরে স্যাম্পল ফাইলটাকে ওপেন করব। এনেবল এডিটিং। ডিলিট করার আগে দেখে নিবেন তারা কোন কলামে কিভাবে তারা সাজাইছে। হ্যাঁ, একটু কলামগুলোর দিকে নজর দিয়ে নিবেন। দেওয়ার পরে তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, জাস্ট কলামের হেডিংটাকে ঠিক রেখে বাকিগুলোকে ডিলিট করে দিবেন। রাইট? এরপরে আপনাদের যে ফাইল দিব আমি, ফাইলের মধ্যে পাবেন কাস্টমার লিস্ট। এগুলাকে আমি কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন, শীট অতিরিক্ত চলে আসে, দেখছেন? ডিলিট করে দিয়ে ডিলিট করে দিলাম।
ওকে, দেখি আমার সবকিছু ঠিকঠাক মতো বসছে কিনা। ওয়েবসাইট, সিটি, ডেট, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। আমি এবার এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এবার আমি আপলোড করতে যাব কিভাবে, ব্রাউজ অপশনে চলে যাব। ব্রাউজে যাওয়ার পরে ডাউনলোড অপশনে যেখানে রাখছি সেখান থেকে ফাইলটাকে নিয়ে ওপেন করে দিলাম। তারপর নেক্সট অপশনে চলে যাব। এরপরে হচ্ছে ম্যাপিং। এই যে দেখেন এইখানে একটা জিনিস অনেকের মনে কনফিউশন থাকে। কুইক বুকসের ফিল্ডের সাথে, কুইক বুকসের যে ফিল্ড তার সাথে আপনার ফাইলের যে কলামের হেডিং গুলা সেগুলো আছে কিনা সেটা দেখাচ্ছে। আর এই গ্রিন সিগন্যাল দেওয়ার অর্থ হচ্ছে Yes. আপনি কোন কোন কলাম গুলা ফিল আপ করছেন, নো, কোন কোন কলাম গুলা ফিল আপ করছেন, ঠিক আছে? সেটা, এটা ম্যাপিং বোঝায় না। এটা ম্যাপিং হচ্ছে কুইক বুকসের কলামের ফিল্ডের সাথে আপনার কলামের ফিল্ড আছে কিনা, উপরের যে হেডিংটা, হেডিংটাকে বলা ম্যাপিং। এই যে দেখেন লাস্টে আমি ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার দিই নাই আমার কলামে, এই জন্য এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে না। তারপর নেক্সট অপশনে চলে যাব। এরপরে এখান থেকে এই যে এখানে খেয়াল করেন এইখানে কি দেওয়া আছে ভাই, আমি যখন এই জায়গাটাতে আমার মাউসের কার্সরটা ধরি বোঝা যায় কি? হ্যাঁ। রাইট, কিন্তু অথচ আমরা অ্যাকাউন্টসের সেটিংস করার সময় কি দিয়ে আসছিলাম, মান্থ, ডেট, ইয়ার, মানে আমেরিকান ফরম্যাট দিয়ে আসছি। তাও এখানে এটা এভাবে চাচ্ছে। আপনি যতই এক্সেল ফাইল ঠিক করে আসেন না কেন আপনাকে এখানে এসে তাদের অনুযায়ী দিতে হবে, না দিলে কি হবে জানেন, তারা র্যান্ডমলি একটা ডেট নিয়ে নিবে, পরে আপনার এটাকে এরর ফিক্সিং করতে আরো বেশি ঝামেলা হবে। তো আমি তাদের মতো করে দিয়ে নিই। কপি, এখান থেকে কপি করে প্রত্যেকটাতে আমি পেস্ট করে দিই, তাহলে তো ভাই হয়ে যেত। Year date না। রাইট, এটা নতুন আসছে, আই প্ল্যান সেন্ড মার্কেটিং কমিউনিকেশন উইথ দিস কাস্টমার, এটা দরকার নাই, ডান দিয়ে ক্লোজ করে দিব আমরা। 8 জন কাস্টমার সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে, এই যে 8 জন কাস্টমার প্রপারলি ইম্পোর্ট হয়েছে। এখন জিনিসটা কেমন খালি খালি দেখা যাচ্ছে না, নেম, কোম্পানি নেম, ফোন, ওপেনিং ব্যালেন্স, তার মানে তার সাথে আগের ডিউ ব্যালেন্স ছিল। আমি চাই একটু সেটিংসে চেঞ্জ করে আসি, সেটিংসে গেলাম, তার অ্যাড্রেস দেখতে চাই, অ্যাড্রেস কলামে পিক করলাম, এই যে অ্যাড্রেস চলে আসে না। তার একটু আমি ইমেল চাই, ইমেলে ক্লিক করি, এই যে ইমেল নাম্বার চলে আসছে, দেখছেন? বুঝাতে পারছি? এরপর পেজ সাইজ হচ্ছে 100 দিলাম, এক পেজে 100টা করে আমার কাস্টমার শো করবে, 150 আছে, 300 আছে, যেরকম আপনি চান। আচ্ছা, দেখেন এই যে আমাদের সেটিংস এর মাধ্যমে এখন ধরেন কাউকে কোনো কারণে আপনার প্রয়োজন নাই বা আপনি চাচ্ছেন তাকে ডিলিট করার জন্য, তাই তো? তো কুইক বুকস এর ক্ষেত্রে কেসটা একটু ডিফারেন্ট, তাকে ইনঅ্যাক্টিভ করতে হয়, ঠিক আছে? ইনঅ্যাক্টিভটা কি, অবশ্যই কিন্তু তার ব্যালেন্স জিরো থাকতে হবে, কোনো ট্রানজেকশন থাকা যাবে না, হ্যাঁ। আর প্রত্যেকটা ব্যক্তিকে আপনি এডিট করতে পারবেন। এই যে ধরেন আমি এই ব্যক্তিকে দেখি, এনাকে আপনি চাইলে কি এডিট করতে পারবেন কিভাবে, ওপেন করেন, ডাবল ক্লিক করে ওপেন করলে এই যে এডিটের অপশন দিয়ে দিছে, ঠিক আছে? এই যে এডিটের অপশন দিছে না, এখানে এডিটে ক্লিক করে তার নাম ধাম যা আছে সবকিছু চেঞ্জ করতে পারবেন। আমরা যেটা দেখতে চাইছিলাম যে তাকে প্রয়োজন নাই, তার ব্যালেন্স ট্যালেন্স নাই, কোনো ট্রানজেকশন নাই, তাকে আমরা ইনঅ্যাক্টিভ করব কিভাবে? হ্যাঁ ছিল, বাট নর্মালি আমরা ইউজ করি হচ্ছে ড্রপ ডাউন মেনু থেকে মেক ইনঅ্যাক্টিভ। অবশ্যই কিন্তু ট্রানজেকশন থাকা যাবে না, হ্যাঁ। আবার চাইলেই মনে চাইলেই তাকে এক ঘোড়া করে দিবেন, এটা হবে না। এখন ইনঅ্যাক্টিভ করে দিছেন, তাকে ফিরে আনবেন কিভাবে, কোনো কারণে আনার প্রয়োজন পড়ে, তখন এই যে সেটিংস অপশনে গেলে এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ করা মানে ওয়ান কাইন্ড অফ ডিলিট করে দেওয়া, হ্যাঁ। এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ করলে এই যে দেখেন ক্লিক করলে সে আবার বহাল তবিয়তে আপনার সামনে চলে আসছে। আবার অ্যাক্টিভ করতে চাইলে মেক অ্যাক্টিভ, ঠিক আছে? এভাবে করে অ্যাক্টিভ করতে হয়। এরপরে এখান থেকে আমরা প্রিন্ট আউট করে নিতে পারি এই যে আপনার টোটাল জিনিসটাকে, কেমন, যেটা আপনারা অ্যাসাইনমেন্টে জমা দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টে দেখায়নি তার আগে, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টে কিন্তু ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ করার সিস্টেম আছে। একই same time. হ্যাঁ, আমি এটা একটু দেখাই নিয়ে আসি, না হলে পর আবার বলবে যে ভাই দেখে নাই। ওকে,
এই দেখেন, ধরেন আমার অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এটা প্রয়োজন নাই, তা আমি এই যে ড্রপ ডাউন মেনু থেকে মেক ইনঅ্যাক্টিভ, আমার এক স্টুডেন্ট ছিল, সে কি করছে মানে আর কি অ্যাকাউন্ট সেট আপ করার পরে যত চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলো একবার ইনঅ্যাক্টিভ মেরে দিছে, যে স্যার আমার তো অ্যাকাউন্ট তো দরকার নাই, এগুলা কেন থাকবে শুধু শুধু, ভাল লাগে না দেখতে, রিজন হচ্ছে এটা। তারপরে দেখেন কিভাবে আনবেন, এই সেটিংস অপশন থেকে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এটা করা যাবে না, হ্যাঁ। ইনক্লুড ইনঅ্যাক্টিভ করলে এই যে দেখেন ডিলেটেড আসছে, ব্র্যাকেটে লেখা, আবার অ্যাক্টিভ করলেই বহাল তবিয়তে চলে আসবে। আচ্ছা, আরেকটা, সবগুলোই আবার active হয়। হ্যাঁ 15-20টা হইলো এইভাবেই। এখন ধরেন আমরা তো বাঙালি, আমরা তো হচ্ছে মানে আর কি পিছনের দরজা বেশি পছন্দ করি আর কি আমাদের ক্ষেত্রে, তাই না? ধরেন এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, এটা কোনো কারণে অ্যামাউন্ট ভুল হয়ে গেছে বা ডেট ভুল হয়ে গেছে, যদিও এটা প্র্যাকটিসটা ভালো না, আপনাদেরকে তারপরে দেখা দিই, যেহেতু আফটার অল আমরা বাঙালি, হ্যাঁ। তো অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাব, যাওয়ার পরে এইখানে ক্লিক করেন, ক্লিক করলেই দেখবেন হচ্ছে কি এডিট অপশন, তাই না? অবশ্যই এটা রিকনসিলেশন করার আগে করবেন, যদি রিকনসিলেশন করে ফেলেন তাহলে আর এটা এডিট করা যে কথা না করা একই কথা। এই যে দেখেন এখন ডেটও চাইলে চেঞ্জ করতে পারবেন, অ্যামাউন্টও চাইলে কি চেঞ্জ করা যাবে। করেন না কিন্তু সাকলেন ভাই, ঠিক আছে? আগে থেকে হুঁশিয়ার দিলেন। অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলে পাবেন। ওকে, তো এবার আমরা দেখব হচ্ছে আমাদের যে টোটাল কাস্টমার প্যানেল, কাস্টমারের তো আমরা হিসাব নিকাশ শেষ করলাম, তাই না? কাস্টমারে শেষ করার আগে এরপরে আমরা প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে একটু কথা বলবো। প্রোডাক্ট এবং সার্ভিস, তাই না? প্রোডাক্ট এবং সার্ভিসের কি প্রয়োজন আছে কি নাই? এই তুমি প্রোডাক্ট না থাকলে আমি কেন বিজনেস করতেছি, তাই না? ওকে, সেল করব কি, তাই না? তাহলে তো পেপার বেসড কোম্পানি হয়ে যাবে। তা আসেন, প্রোডাক্ট এবং সার্ভিস আমরা কোথা থেকে পাবো? এই যে আদার অপশনের প্লাস নিউর আন্ডারে আদার অপশনে প্রোডাক্ট এবং সার্ভিসও পাবেন, বা আমাদের যেটা নর্মালি রিচ আউট করি আমরা অল অ্যাপস এর আন্ডারে, একটু এক্সপ্লেন করে নিই কই আছে, আমি তো নিজেও জানি না, আমি একটু দেখে নিই, হ্যাঁ। এই যে সেলস এন্ড গেট পেড এর আন্ডারে প্রোডাক্ট এন্ড সার্ভিস, মাঝে মধ্যে ভুলে যাই, আপনি একটু মনে টনে করাই দিন। তো এই যে প্রোডাক্ট এন্ড সার্ভিস, ঠিক আছে, ওকে। আপনার ক্রিয়েট আইটেম, একটা ইম্পোর্ট আইটেম, ধরেন আমি নর্মালি একটা ক্রিয়েট করতে যাই, হ্যাঁ। কিরকম আসে, ক্রিয়েট আইটেমে যাওয়ার পরে, যেহেতু এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাই না? ধরেন করোনার সময় সব থেকে জনপ্রিয় মাস্কের নাম কি বলতে পারবেন? KN95 মাস্ক, তাই না? 250 টাকা 300 টাকা পর্যন্ত কি বাজারে সেল হয়েছে। তারপরে পিপিপি, এগুলো সেল হয়েছে, এখান থেকে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা আমার জন্য কি ইনভেন্টরি না? এগুলো পরে আসতেছি, আপনাদেরকে জিজ্ঞাসা করব। SKU মানে কি? স্টক কিপিং ইউনিট, তাই না? সেটা হচ্ছে কি ইনভেন্টরিটা ট্র্যাকিং করার জন্য একটা নাম্বার থাকে, স্টক কিপিং ইউনিট, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন এখানে কালো কালারে একটা লেখা আছে, এই ইউনিক কোড দ্যাটস কমনলি ইউজ টু ট্র্যাক ইনভেন্টরি সাচ এস পার্ট নাম্বার, ঠিক আছে? আচ্ছা, ওকে, ক্যাটাগরি প্রয়োজন নাই, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, যেটা স্টার মার্ক দাও সেগুলো আমরা ফিল আপ করবো। ইনিশিয়াল প্রাথমিক অবস্থায় আমার কাছে আছে ধরলাম হচ্ছে 200টা, করোনার সময় এটা হওয়া মানে কি অনেক বড় লোক, তাই না? 200টা কি আর 95 মানে কি অনেক টাকা। তারপর হ্যান্ড স্যানিটাইজার। আচ্ছা, অ্যাজ অফ ডেট কবে থেকে স্টার্ট হবে ভাই? এই যে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড এবং ডেট, এটাও কিন্তু চেঞ্জ করা যাবে না এখানে, ঠিক আছে? ওই যে ব্যাংকের ব্যালেন্সের চার্ট অফ অ্যাকাউন্টের ব্যালেন্সের মতো এটাকে প্রপারলি দিতে হবে। আর এইগুলা যাবে কোথায়? ইনভেন্টরি অ্যাকাউন্টে যাবে, তাই না? হিট করবে কোথায়? ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে। আর রিঅর্ডার পয়েন্ট মানে কি? যেই স্তরে আসলে আপনি আবার পুনরায় অর্ডার করবেন সেটাকে বলা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট, ঠিক আছে? কোন ফরমাইশ স্তর যদি আমি বাংলায় বলি, আমি ধরলাম হচ্ছে 30টা থাকতে আমি আবার অর্ডার করব। সেলস কত করে বিক্রি করব বলেন তো? ডলার বাহ, 260ই ধরলাম, আচ্ছা যাক, 260, এটা কোথায় যাবে? সেলস অফ প্রোডাক্ট ইনকামে যাবে।
ঠিক আছে? আর কত করে কিনতে পারি একটা আইডিয়া দেন। হুম, 160। ওকে, তাহলে কত লাভ কত থাকে মাত্র? এটা কি ঠিক? যেটা কস্ট সেটা যাবে হচ্ছে কস্ট অফ সেলস অ্যাকাউন্টে, আর কোনো কিছু দরকার নাই। পারচেস ট্যাক্স এগুলো পরে আমরা দিব, প্রেফার্ড সাপ্লায়ার এগুলোরও দরকার নাই। আমি এটাকে জাস্ট সেভ এন্ড ক্লোজ করে দিলাম। এই যে আমার প্যানেল ওপেন হয়ে গেছে। ঠিক আছে, কেন 95 মার্কস 200টা কোয়ান্টিটি আছে, আর এই যে আওয়ার্স এবং সার্ভিস এগুলো বাই ডিফল্ট আছে, এগুলো নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। আপনি যেটা অ্যাড করছেন সেগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। আবার এডিট করতে চাইলে এখান থেকে এডিট অপশনে গেলেই আপনাকে আবার এডিট করার জন্য দেবে, বাট এইগুলাকে চেঞ্জ করতে দিবে না। এটা ওই যে স্টার্টিং ভ্যালুতে গিয়ে কোয়ান্টিটিতে গিয়ে আবার চেঞ্জ করে আসতে পারেন, তবে ওটা করা ঠিক না। এবার আসেন আমরা নিউতে যাই। নিউতে যাওয়ার পরে এখানে কয়েকটা আইটেম আছে: সার্ভিস, ইনভেন্টরি, নন ইনভেন্টরি, বান্ডেল। এই 4টা আইটেম। ব্যাচ ইম্পোর্ট মানে বলে দিই, ব্যাচ মানে হচ্ছে বাল্ক কোয়ান্টিটিতে একসাথে অনেকগুলো আছে, সেগুলাকে আপনাকে বলে ব্যাচ ইম্পোর্ট। ওকে, আপনাদেরকে একটু টাইম দিচ্ছি এই 4টা জিনিস কি চিন্তা ভাবনা করার জন্য। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো কিন্তু। ওকে, তো সবার কথা মোটামুটি শুনলাম। ঠিক আছে, এবার আমি একদম সহজ ভাষায় বলি ভাই, আমি এত মানে ঘুরে পেঁচে বলতে পারবো না। ঠিক আছে, সহজ মানুষ সহজভাবে বলতে পারবো, এত চার্টার্ড অ্যাকাউন্টেন্টও না যে এত কঠিন ভাবে ভাষা বলবো। সার্ভিসটা হচ্ছে বেসিক্যালি যেটা, মানে কি বলবো, ওয়ার্ক অর এক্সপার্টিস, যেটাকে আমরা বলি ওয়ার্ক অর এক্সপার্টিস, তাই না? যদি কোনো কাজ অথবা কোনো এক্সপার্টিসনেস, যেমন কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কনসালটেন্ট বা এই যে অ্যাজ এ টিচার বা মেন্টরিং, এগুলা হচ্ছে আমার কি সার্ভিস। তারপর ইনভেন্টরি কোনটা? আমি ফার্মাসিউটিক্যাল বলেন বা যে কোনো ক্ষেত্রেই বলেন, ইনভেন্টরি হচ্ছে সেল অ্যান্ড স্টোর। আমাকে বলতে দেন, দুইটা জিনিস মাথায় রাখবেন। ইনভেন্টরি হচ্ছে সেল অ্যান্ড স্টোর, এই দুইটা যদি ক্যারেক্টারিস্টিক্স থাকে তাহলে সেটা হবে আমার ইনভেন্টরি, সেল অ্যান্ড স্টোর। আর নন ইনভেন্টরি কোনটা? বাই বাট ডোন্ট ট্র্যাক। আপনি কিনে আনতে পারেন, ধরেন আমার হচ্ছে ভীষণ কোম্পানি, মালিক হচ্ছে আমি, যদিও না, মানে আর কি অ্যাজ এ উদাহরণ পারপাস। আমার হচ্ছে এসি হচ্ছে আমার কি ইনভেন্টরি আইটেম। এই যে এসিটাকে ইনস্টলেশন করে ব্যবহার উপযোগী করার জন্য আরো কিছু ছোট ছোট আইটেম ব্যবহার হয়েছে না? ওয়াশার, তারপরে হচ্ছে আপনার নাট বোল্ট, এই যে জিনিসগুলা, এগুলা আমিও প্রোডাকশন করতে পারি অথবা বাইরের থেকেও নিয়ে আসতে পারি। ম্যাক্সিমাম টাইমে নন ইনভেন্টরি আইটেমগুলো বাইরের থেকে আমরা কিনে নিয়ে আসি, নিয়ে এসে সেগুলাকে আমরা কি করতে পারি, মানে আর কি ব্যবহার করতে পারি। মানে সোজা কথা, ইনভেন্টরিটাকে ইউজেবল করে তোলার জন্য যে জিনিসগুলো ব্যবহার হয় সেগুলোকে আমরা বলতেছি নন ইনভেন্টরি, বা এটাকে যদি আমি সংক্ষেপে বলি বাই বাট ডোন্ট ট্র্যাক। ঠিক আছে, আমরা সেটাকে ট্র্যাকিং এ ফেলি না। তারপরে হচ্ছে আপনার কি বান্ডিল, মানে এটাকে আমরা বলি হচ্ছে কম্বো সেলস, তাই না? ধরেন এখন যেহেতু আমরা ফার্মাসিউটিক্যাল করতেছি, আমাদের তো বুঝতে হবে যে কোনটা কি জিনিস। ধরেন একটা প্যারাসিটামল ট্যাবলেট, এই যে অ্যালার্গেন কোম্পানি, তাই না, তার তো অনেক মেডিসিন আছে, ধরলাম প্যারাসিটামল হইতেছে তার একটা ট্যাবলেট, এটা কি তার ইনভেন্টরি? প্যারাসিটামল ট্যাবলেট। তারপরে ধরেন এই যে বিভিন্ন দোকানে দোকানে যে পাঠায় বা বিভিন্ন ডিলারের কাছে যে পাঠায়, তার জন্য কি কার্টনের দরকার পড়ে না? কার্টন, কার্টন দিয়ে তো সে ইয়া করে একসাথে পাঠায়। এই যে কার্টন গুলা, এগুলা কি সে ট্র্যাক করে? এইগুলা হচ্ছে নন ইনভেন্টরি। তারপরে ধরেন তার তো ল্যাব আছে, সে ল্যাবে টেস্টিং করে না? সে যারা টেস্ট করে তাদেরকে তো কি ল্যাব টেস্টিং বাবদ একটা সার্ভিস দেয় না? এটাকে কি বলাইতেছে? সার্ভিস। তারপরে ধরেন কম্বো প্যাকেজ, এখন বিভিন্ন ধরনের যারা ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে বিভিন্ন ধরনের প্যাকেজ দেওয়া হয়, যে ভাই আপনি এটা কিনলে তার সাথে এই জিনিসগুলো আপনি পাচ্ছেন, বা ধরেন 10টা আপনি যদি অর্ডার করেন 2টা আপনি পাচ্ছেন। এই যে যে কম্বো প্যাকেজ, বা কম্বো প্যাকেজের আরো সহজ যদি উদাহরণ আমি দিই, এই যে আপনারা যে ফোনে, মোবাইল ফোনে যে ইয়া কিনেন, বান্ডেল কিনেন না, বান্ডেল বান্ডেল, এটা কিন্তু আমাদের সচরাচর চোখের সামনে বান্ডেল কিনি আমরা। আমরা গিয়ে সার্চ করি যে বান্ডেল, সেখানে মিনিট, এসএমএস, তারপর ইন্টারনেট, তিনটাই একসাথে কম্বিনেশন বা 2টা কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে কম্বো প্যাকেজ এখন চলতেছে। হ্যাঁ। তো যাই হোক, মানে আর কি টোটাল সেলস এর যে প্যাকেজটা আর কি, তো এটাকে আমরা বলবো বান্ডেল। বুঝাতে পারছি কথা? হ্যাঁ, ওকে।
তো এরপর আসেন তাহলে আমরা এরপরে কি করব, এক এক করে অ্যাড করব। নতুন তো একটা অ্যাড করে দেখলাম। এরপরে নিউ এর পাশে ড্রপ ডাউন মেনু থেকে ব্যাচ ইম্পোর্টে চলে যাই। ব্যাচ ইম্পোর্টে যাব, লেটস গো। এই প্যানেলটা অনেক সময় ইস্যু করে, ঠিক আছে, এটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নাই। যদি কোনো কারণে ঝামেলা হয় তাহলে ম্যানুয়ালি এক এক করে এন্ট্রি করবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের, আপনাদের যে ডাটা দিব সে ডাটার মধ্যে থাকবে ডক্টর কেয়ার, নার্সিং কেয়ার, ফিজিক্যাল অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি, মেডিকেল সোশ্যাল সার্ভিস, হেলথ কেয়ার, এই জিনিসগুলো, হ্যাঁ। তো আমরা চলে যাব ইম্পোর্ট সিএসবি অর এক্সেল, এটাতে যাব। এখান থেকে স্যাম্পল সিএসবিটাকে আগে ডাউনলোড করে নিব। কলামের হেডিংটাকে ঠিক রেখে বাকিগুলো ডিলিট করার আগে একটু দেখে নেবেন, কেমন, কোনটা কি জিনিস। মানে আমরা যদি কোনো ডেটা ইম্পোর্ট করি তাহলে হচ্ছে কি ফরম্যাটিং করে তারপরে হচ্ছে আপনি ধরেন আপনার মনে চাইছে যে আমি তাদের ফরম্যাট দেখে দেখে আমি আরেকটা এক্সেল শিট বানাবো, ভাই হবে না। এটাই বলতেছি, মানে ওদের ফরম্যাটিংটা ফুল ওদের ফরম্যাটটাকেই রাখতে হবে, না হলে তো আপনি তাদেরকে ফলো করলেন না ভাই, তাই না। ধরে ডিলিট করে দিলাম। এরপর প্রোডাক্ট এন্ড সার্ভিসের নেম গুলাকে নিয়ে আসবো। মানে সাথে একটু এই যে ফরম্যাট গুলো, এটা কি টেক্সট মোডে না নাম্বার মোডে, এটা বুঝবো কি করে? নাকি একটা মোড হলেই হবে? টেক্সট মোড, নাম্বার মোড মানে বুঝিনি। এখানে যে মনে করেন যে সংখ্যা, যদি কোনো সংখ্যা থেকে থাকে, ওটা কি কোনো টেক্সট মোডে দেয়া লাগবে না নাম্বার মোডে দেয়া লাগবে, এরকম কোনো যেরকম এই যে কলাম গুলো পড়বেন, এখানে একটা কি দেওয়া আছে, প্রোডাক্ট এন্ড সার্ভিস নেম, এটা তাহলে কি কি মুডে আসবে? সেলস এন্ড প্রাইস রেট, এটা কি মুডে আসবে? এটাই দেখে দেখে আপনাকে ইয়ে করতে হবে। আইটেম টাইপ, আইটেম টাইপে দিলাম সেলস ডেসক্রিপশন, সেলস প্রাইস। ওই যে আপনি যখন মানে আর কি স্যাম্পল ফাইলটাকে দেখে যখন ডিলিট করে দিবেন না, ডিলিট করার আগে ওই জন্য বলছি যে পরে পরে নেবেন একটু। টেক্সট মোডে থাকলেও আউট দিয়ে রাখে, তাহলে সে নিতে চায় না। না ভাই, এরকম আমি মানে কোনো, কোনো সমস্যা না, কুইক বুক ঝামেলা করে বাট এতটাও ঝামেলা করে না যেটার জন্য আমাকে ইয়ে হতে হবে। পারচেস কস্ট, সমস্যা। ওকে। তবে এটা ঠিক, কুইক বুকস হচ্ছে এমন একটা সফটওয়্যার, মানে সে আপনাকে কি লেভেলে নাচাইতে পারে সেটা আপনার কল্পনার বাহিরে। কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট। ওকে, লাস্টের গুলা কেন পারচেস কস্ট আসছে? কারণ এগুলো হচ্ছে ইনভেন্টরি আইটেম, তাই না। ইনভেন্টরি থাকলে তো তার কস্টিংও থাকবে। এখন আরেকটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা কেউ করেন নাই, যাক তারপর বলে দিচ্ছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো কস্টিং পুরোটা মেনটেন করতে চাই। কস্টিং মানে কস্ট অ্যাকাউন্টিং এ যেটা র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফিনিশ গুডস পর্যন্ত, ভাই ওইটার জন্য এই সফটওয়্যার না, ওটার জন্য আলাদা সফটওয়্যার, রাইট। মনে থাকে না তো, একটু মনে করে দিবেন না। ওকে, ব্রাউজ অপশনে আসবো, ডাউনলোড থেকে এখান থেকে ওপেন নিব, নেক্সটে চলে যাব, ম্যাপিং করে ঠিকঠাক আছে, মান্থ ডেট ইয়ার, নেক্সট। এবার একটু চেক করে নিই সবগুলো ঠিক আছে কিনা। এই যে দেখছেন ডেটটা ঠিক মতো দিছি, তারপর এখানে ডেট নেয় নাই, মানে এখানে এসে তার আপনার ডেট দিতে হবে। আসলে এগুলা কুইক বুকস এর ম্যাক্সিমাম যে ঝামেলাগুলো হয়, এগুলো আসলে নেটওয়ার্কের ইস্যুর কারণে, ঠিক আছে। কারণ আমরা যে আইপি অ্যাড্রেস বা যে ইয়াগুলো ব্যবহার করি এগুলো আসলে প্রপার না, এই জন্য এই সমস্যাগুলো করে। একটু টাইম নিতে পারে, টাইম নিয়ে দেখবেন, যদি সেভ হয় তো ওয়েল। এটা নেটওয়ার্কের ইস্যুর কারণে সমস্যা, আবারও বলে দিচ্ছি অন রেকর্ডেই। যদি প্রবলেম হয় ম্যানুয়ালি এক এক করে অ্যাড করবেন, যেভাবে ম্যানুয়ালি অ্যাড করে দেখাইছি, ঠিক আছে। সার্ভিসেরটা সার্ভিসে, ইনভেন্টরিটা ইনভেন্টরিতে গিয়ে। বুঝাইতে পারছি? সেভ হয়ে গেছে, দেখি আবার একটু ব্যাকে আসি।
এই যে দেখেন আমাদের সবগুলো প্রোডাক্ট এবং সার্ভিস আইটেম কি অ্যাড হয়ে গেছে কোথায় থেকে, অল অ্যাপস এর আন্ডারে সেলস এন্ড গেট পেইড, তার মধ্যে প্রোডাক্ট এন্ড সার্ভিস। যদি অ্যাড না হয় কোনো কারণবশত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাড করবেন এই যে নিউ অপশনে গিয়ে। হ্যাঁ, ওকে। এরপর আসেন প্রিন্ট আউট করে যে জমা দিবেন, এটা হচ্ছে সিএসভি তে ডাউনলোড করার। এই যে এখান থেকে প্রিন্ট আউট করে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। Select করে দিতে হবে। ভাই সেভ দিলেই তো পিডিএফ হয়ে যায়। এই যে আচ্ছা, আচ্ছা। আপনার তার প্রিন্টারে কানেক্টেড নাই, না হলে না সে প্রিন্টার নিয়ে চলে যাবে, আচ্ছা। সেভ এস পিডিএফ যাবেন। ওকে, আচ্ছা। এরপরে আপনি কলাম, এই যে এখান থেকে কলাম দেখতে পারেন আপনার কোন কোন কলামের প্রয়োজন, আর কলাম প্রতি পেজে কত ইয়ে থাকবে, এই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তাহলে আমাদের এক এক করে ধাপ আমরা এগিয়ে যাচ্ছি। প্রথম আমরা অ্যাড করলাম হচ্ছে কি আমাদের কাস্টমার, প্রথমে অ্যাড করা চার্ট অফ অ্যাকাউন্ট। আপনাদের কিন্তু আমি সিকোয়েন্সিয়ালি নিয়ে যাচ্ছি, একটা প্রতিষ্ঠানে শুরু সেট আপ কিভাবে করতে হয় এই সিকোয়েন্সে নিয়ে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, আবার উল্টা পাল্টা করেন না, কোনটা না থাকলে স্কিপ করবেন, বাট যেগুলো দেখাচ্ছি সবগুলোই প্রয়োজন। কাস্টমার অ্যাড করে আসলাম, প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করে আসলাম। তাহলে এবার কাজ কি? আজকে আমাদের মূল কাজ হচ্ছে পুরা কাস্টমার প্যানেল নিয়ে কাজ করা, রাইট? সবার আগে তাহলে একটু কাস্টমার প্যানেলটা, তো আমাদের কাস্টমার প্যানেলটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? কাস্টমার প্যানেলটা কি? কাস্টমার প্যানেলটা হচ্ছে আমাদের কাস্টমার কিভাবে অ্যাড করতে সেটা তো আমরা জানলাম। এবার কাস্টমার প্যানেলে প্রত্যেকটা অপশন আমাকে জানতে হবে। তো প্রথম জিনিসটা আমি যদি বলি এস্টিমেট, আগে মনোযোগ দিয়ে শুনবেন, ক্লিয়ার কনসেপ্ট নেবেন। এস্টিমেটটা হচ্ছে আপনার কোনো একজন বিক্রেতা বা আপনার কোনো একজন কাস্টমার, সে আপনার কাছ থেকে কোনো জিনিস কিনতে চায়, তার জন্য সে একটা যদি তালিকা বা ফর্দা আপনাকে দেয়, সেটাকে বলা হচ্ছে এস্টিমেট। ঠিক আছে? এটা হচ্ছে নন পোস্টিং অ্যাকাউন্টিং আইটেম, এটা দিয়ে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের অ্যাকাউন্টিং আইটেমের প্রভাব ফেলবে না। তারপরে এস্টিমেট থেকে হয় হচ্ছে ইনভয়েস। ইনভয়েসটা কি? অন ক্রেডিট সেলস, যদি আপনি বাকিতে বিক্রয় করে থাকেন সেক্ষেত্রে এটা কি হবে, আপনার ইনভয়েস হিসেবে চিহ্নিত হবে। তো একটা এস্টিমেট থেকে আমরা ইনভয়েসেও কনভার্ট করতে পারি। তারপরে যদি আপনি ক্যাশ টাকা দিয়ে বিক্রয় করেন তখন সেটা কি হয়? সেলস রিসিপ্ট, অন ক্যাশ সেল, তাহলে আপনার কি হবে? সেলস রিসিপ্ট, তাই না? আচ্ছা, ফেরতের যদি প্রশ্ন আসে ইনভয়েসের ক্ষেত্রে, ধরেন আপনি বাকিতে সেল করছেন, সেটা যদি আপনার ফেরতের প্রশ্ন আসে তখন সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ক্রেডিট নোট, বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট নোট। তারপরে আপনি ক্যাশ টাকা দিয়ে তো সেল করে ফেলছেন, এখন যদি রিফান্ডের প্রশ্ন আসে না, ফেরত আসলে তো তাকে রিফান্ড দিয়ে দিতে হয়, তখন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে রিফান্ড রিসিপ্ট। বুঝাতে পারছি কথা? আচ্ছা, তারপরে যদি তার কাছ থেকে পেমেন্ট রিসিভ করেন তাহলে সেটা হবে কি? রিসিপ্ট পেমেন্ট। আর এটা হচ্ছে স্টেটমেন্ট, ইন্ডিভিজুয়াল যদি স্টেটমেন্ট বের করতে হয়। এই কয়টা হচ্ছে আইটেম। তার মধ্যে হচ্ছে সেলস অর্ডার। সেলস অর্ডার জিনিসটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এস্টিমেট অ্যান্ড সেলস অর্ডার? কেউ বলতে পারবেন? এস্টিমেটটা সে দোষটা বলতে পারে কিন্তু এটা আসবে না। হুম অর্ডার যখন সেলস অর্ডার দিলে তখন হুম সেটা হলো রাইট। বাট এস্টিমেট আর ইনভয়েসের মধ্যে জিনিসটা না, এটা আলাদাই একটা জিনিস। এস্টিমেটটা হচ্ছে আপনার কাস্টমার আপনার কাছে কিনতেও পারে, নাও পারে, ঠিক আছে? আহ, আর সেলস অর্ডার বলা মাত্রই আপনার কাছ থেকে সে কিনবে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট বা কমিটমেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে সেলস অর্ডার। এরপরে আসেন ডিলেট ক্রেডিট এবং ডিলেট চার্জ। আমি আগেই আপনাদের কাছে বলে নিচ্ছি, সেটা হচ্ছে কুইক বুকসের প্রত্যেকটা অপশনের কাজ আছে, আপনাদের চেষ্টা করব প্রতিটা অপশন দেখানোর। অনেক সময় রিয়েল টাইমে অনেক মানে অনেকে দেখা গেল যে এই জিনিসগুলো স্কিপ করে যায়, যে এই জিনিসগুলো তো কাজ নাই, বাট আমি চেষ্টা করব আপনাদের সেই জিনিসগুলো দেখানোর। এগুলা ব্রেনে রাখবেন, তাহলে আপনার ইন ফিউচারে জিনিসগুলোকে সেটেল করতে আপনার জন্য সুবিধা হবে। তো ডিলেট ক্রেডিট এবং ডিলেট চার্জ জিনিসটা কি? ধরেন আগে ডিলেট চার্জটা আমি বুঝাই নি। ডিলেট চার্জটা হচ্ছে কোনো কারণে আপনার একজন কাস্টমার আপনাকে বলল যে আমি 30টা প্রোডাক্ট আপনার কাছ থেকে পারচেস করতে চাই, ধরেন ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? তার জন্য আপনি একটা ডিলেট চার্জ সৃষ্টি করে রাখলেন, তাই তো? এখন
সে আবার কিছুদিন পরেই আপনাকে ফোন দিয়ে বলল যে ভাই আমি 30টা নিব না, আমি আপনার কাছ থেকে 20টা প্রোডাক্ট নিব। কিন্তু আপনি তো টেমপ্লেট বানায় ফেলছেন, তাই না? এখন আপনি কি গিয়ে এডিট করবেন? না, এডিট করবেন না, তাকে কমাইতে হবে। তো এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডিলেট ক্রেডিট। ওই যে কয়টা কমাবেন? 10টা। 10টা কমাইলে আপনার অ্যাকচুয়াল কত দাঁড়াচ্ছে? 20টা দাঁড়াচ্ছে না? তো এই দুইটাই হচ্ছে নন পোস্টিং আইটেম। মানে নন পোস্টিং ভাবে আপনি জিনিসটাকে সৃষ্টি করছেন, নন পোস্টিং ভাবে আপনি সেই জিনিসটাকে কমাই দিতে হবে না। এই ডিলেট চার্জের পরে আপনাকে যখন আপনি ইনভয়েসে কনভার্ট করবেন, তখন গিয়ে সেটা আপনার অ্যাকাউন্টিং এ হিট করবে, তার আগে অ্যাকাউন্টিং এ হিট করবে না। আমি আপনাদের ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং একটা ইউটিউবের ভিডিওর কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, জি আচ্ছা। ওইখানে এগুলা নিয়ে এক্সট্রা ভিডিও দেওয়া আছে ডেডিকেটেডলি। ডিফারেন্স কি ডিলেট চার্জ? আর এস্টিমেটের মধ্যে সিনারিও তো দুইটারই অলমোস্ট সেম। দুটারই সেম, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্টটা কি মানে আর কি, আপনার ক্লায়েন্ট এস্টিমেট থেকে আমি ইনভয়েসে চলে যাচ্ছি, হ্যাঁ, এটাও একই, বাট এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হচ্ছে যে মানে আর কি এইগুলা সচরাচর ব্যবহার হয় না। ঠিক আছে, সচরাচর ব্যবহার হয় না, এগুলো ব্যবহার হয় হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ইউএস এর বিভিন্ন ক্লায়েন্ট গুলো তারা ব্যবহার করে। ঠিক আছে, এস্টিমেটই বলে দেয় ক্লায়েন্ট, আপনাকে স্পেসিফিক্যালি এস্টিমেটটাই বলে দেয়। হ্যাঁ, এগুলো নিয়ে আরো অনেক বিতর্ক আছে, ডিলেট চার্জ এবং ডিলেট ক্রেডিট নিয়ে অনেক বিতর্ক আছে। ঠিক আছে, আমি সেই তর্কে যাব না। এখন আসেন সবার আগে আপনাদের ফাইলটাকে বুঝায় নিই। আপনাদের ফাইল পাবেন হচ্ছে কাস্টমার ইনভয়েস অল। এই যে আপনাদের সারপ্রাইজ, হ্যাঁ, এস্টিমেট ইনভয়েস জন্ডো, এস্টিমেট ইমলি স্মিথ, ইনভয়েস ন্যান্সি, সেলস রিসিপ্ট, তারপরে মাইকেল ব্রাউন, লোরা ইভান্স, সারা জনসন, ইমলি স্মিথ টু, ইনভয়েস জেসিকা টেলর। 10 জন আছে, কাশি দিয়ে লাভ নাই, এটা সম্পূর্ণটা করতে হবে। আসেন আমি আগে ফাইলটা বুঝাই নিই। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের কাজ। এটা প্রথমে হচ্ছে এখানে কি লেখা, এস্টিমেট লেখা না? তার মানে এই অংশটা আপনি কি করতে হবে? এস্টিমেট বানাইতে হবে। কিভাবে করব সেটা দেখাবো, আগে বুঝে নেন। তারপর এটাকে কি বলছে? কনভার্ট টু ইনভয়েস। এই এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করো। দুইটা ওয়ে, প্রথমে বলছে 7 তারিখে, তারপরে বলছে 10 তারিখে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। তারপরে কি বলছে? পেমেন্ট রিসিভ করো। মানে একটা ফাইলের মধ্যে আপনাকে 3টা 4টা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই ইনস্ট্রাকশন ফলো করুন। তারপরে ধরেন ইনভয়েসে আসলাম, এরপরেরটাতে এখানে আপনাকে একটা ইনভয়েস করতে বলছে, তারপর কি 2টা পেমেন্ট রিসিভ করব, তাই না? এরপরে আরেকটা সেম ভাবেই, এরপরে ইনভয়েস, আমার সবচেয়ে পছন্দের মানুষ এই যে ন্যান্সি, তার একটা রিটার্ন করতে বলছে, তারপরে তার পেমেন্ট রিসিভ করতে বলছে। বুঝাইতে পারছি? তারপরে সেলস রিসিপ্ট অলিভার ডেভিস। সেলস রিসিপ্ট মানে কি, ক্যাশ সেল না? হ্যাঁ, তো এখানে তো আর কোনো ইস্যু থাকার কথা নেই, যে রিসিভ বাই কিভাবে করবেন বলে দেওয়া আছে। মাইকেল ব্রাউন, এটা কি সেলস রিসিপ্ট করতে বলছে, তারপরে রিটার্ন করতে বলছে, তাই না? তারপরে সেলস রিসিপ্ট লুরা ইভান্স, সেলস রিসিপ্ট, আবার আরেকটা রিটার্ন। ইনভয়েসের ক্ষেত্রে সারা জনসন, একটা ইনভয়েস বানাবেন, 2টা পেমেন্ট রিসিভ করবেন। তারপরে ইমলি স্মিথ টু, ইনভয়েস, পেমেন্ট রিসিভ। কত সহজ জিনিস, তাই না? তারপর জেসিকা টেইলর, এই যে জেসিকা টেইলর, ইনভয়েস, তারপরে পেমেন্ট রিসিপ্ট। বুঝাতে পারছি কথা? হ্যাঁ, ক্যাপশনে আপনার ইয়া দেওয়া আছে যেখানে সেলস রিসিপ্ট রাখা আছে, সেলস রিসিপ্ট করতে হবে, তারপরে জি, যে যেটা আছে সেই সেটাতে এই যে সেলস রিসিপ্ট, তারপর হচ্ছে পেমেন্ট হ্যাঁ, যেভাবে ইনস্ট্রাকশন। ওকে, রিটার্ন। রিটার্ন আছে। এবার আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব, কিভাবে করি দেখেন, খেয়াল করেন। সিনারিও গুলা আমি সৃষ্টি করব আপনাদের সামনে, সিনারিও গুলা ভালো মতো বুঝবেন। প্লাস নিউর আন্ডারে চলে যাব হচ্ছে এস্টিমেট। এস্টিমেটে চলে যাব সর্বপ্রথম। এখানে অনেক কিছু আসবে, ধুর, এটাকে স্কিপ করে চলে যান। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাকে কাস্টমার দিতে হবে। কাস্টমার একজনের নাম সিলেক্ট করলাম, ডেভিড উইলসন। তার এই যে অটোমেটিক ইনফরমেশন চলে আসবে। কত সাল? আমি ফেব্রুয়ারি 2025 এক দিলাম। আর এক্সপায়ারেশন ডেট
মার্চ 2025-এর কয় তারিখ? 1 তারিখ। ওকে, এরপর আসেন এক্সক্লুসিভ ট্যাক্স। এটা কি ভাই ডেট গুলো আমাদের মানে ডেটাতেই দেয়া থাকবে? ওখান থেকে তারপর প্রোডাক্ট এবং সার্ভিস, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এই কোয়ান্টিটি অন হ্যান্ড তারা বলে দিচ্ছে 100টা আছে, এটা এস্টিমেট হচ্ছে 10টা। সেলস, এটা কি ওই যে আমরা যখন সেলস অ্যাড করছিলাম না, সেলস রেট দিছিলাম প্রোডাক্ট এন্ড সার্ভিস সময়, এইটা হচ্ছে সেই রেট। এটা চাইলে কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে। এই যে দেখেন 810 করা গেছে। তারপরে ভ্যাট, ভ্যাট অবশ্যই অ্যাজ পার ক্লায়েন্ট ইনফরমেশন ফাইলে আপনাদের দেওয়া আছে। ওকে, তারপরে হচ্ছে কেয়ার 95 মার্কস, কোয়ান্টিটি 10টা, এটা রেট হবে 260 করে, আর এটার উপরে ট্যাক্স হবে হচ্ছে 10%। ওকে, এরপরে এখান থেকে আসেন ডিসকাউন্ট। ডিসকাউন্ট যদি পার্সেন্টেজে দেন পার্সেন্টেজ, অ্যামাউন্টে দিলে অ্যামাউন্ট, বুঝতে পারছি। আর এই যে ট্যাক্স রেট, এই যে 8100-এর উপরে 0%, আর 2600-এর উপরে কত 10%, তাই না, 260 দিয়ে এটা কি করতেছি, ডেভিড উইলসন আমার কাছ থেকে ফেব্রুয়ারির 1 তারিখে 2025 সালে ফেব্রুয়ারি 1 তারিখে কি করবে, এই দুইটা প্রোডাক্ট নিবে। ওকে, তো আমি এটাকে করব হচ্ছে 7 ক্লোজ। লাইন লেভেলে ডিসকাউন্ট দেওয়ার স্কোপ নাই। আচ্ছা, এটাকে চলে যাব হচ্ছে সেলস এন্ড গেট পেইড। সব অ্যান্সার আছে ভাই, একটু ধৈর্য ধরে বসেন। এখান থেকে এটা হচ্ছে আমার সেলস ট্রানজেকশন। অনেক সময় এই প্যানেলটা আসে না নেটওয়ার্কের ইস্যুর কারণে, হ্যাঁ আসবে এটা শিওর। যদি কোনো কারণ না আসে রিসেন্টলি গিয়ে আপনার যে ট্রানজেকশনটা, এই যে দেখেন আমি করলাম না মাত্র এস্টিমেট, এই যে এখানে কি শো করতেছে, বুঝতে পারছি। যদি না আসে নেটওয়ার্কের ইস্যু, প্যানিক হওয়ার দরকার নাই। এখান থেকে চলে যাব হচ্ছে অল, অল ট্রানজেকশন অল ডেট। এই যে দেখেন 3টা ইনভয়েস হয়ে আছে, এগুলো কি ওপেনিং ব্যালেন্স না, দেখছেন লেখা কি ওপেনিং ব্যালেন্স। ওই যে আমরা যখন কাস্টমার অ্যাড করছি তাদের যে ওপেনিং ব্যালেন্স গুলো ছিল সেগুলা কি ইনভয়েস আকারে হয়ে আছে, ঠিক আছে। এই যে মাত্র যে আমরা এস্টিমেট করলাম, এস্টিমেটটা এখানে শো করতেছে। এখন আমি আগে এস্টিমেটটা ওপেন করব, ওপেন করে আমি একটু ডুপ্লিকেট করে নিব। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল এই যে যে এস্টিমেট, এই এস্টিমেটের 50% ইনভয়েসে কনভার্ট করো, বা 60%, কত পার্সেন্ট, 60%, ধরলাম 60% আমাকে ইনভয়েসে কনভার্ট করতে বলছে। তাহলে এখন আমরা কি করতে পারি বলেন তো। এখন আমাদের এখান থেকে করণীয় কি, এখান থেকে করণীয় হচ্ছে এই এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করা, বাট 60% আকারে, তাই তো। আমরা আরেকবার একটু চলে যাব আমাদের সেলস প্যানেলে, অল অ্যাপস থেকে অল ট্রানজেকশন অল ডেট। এখানে অপশন আছে হচ্ছে এই যে কনভার্ট টু ইনভয়েস, অথবা এই যখন এস্টিমেটটা আমি ওপেন করি মোর অ্যাকশনে মনে হয় আছে, না মোর অ্যাকশনে নাই, এভাবেই তাহলে যেতে হবে। ওকে, তাহলে এখান থেকে আপনি কনভার্ট টু ইনভয়েসে যাবেন, তাই তো। দেখেন আমি ইনভয়েসে যদি কনভার্ট করতে যাই, এই যে ইনভয়েসে চলে আসছে না। এখন এটা কি আপনার ম্যানুয়ালি কাজ করতে হবে না, হ্যাঁ 60%। এখন আমরা একটা অপশন অফ করে আসছিলাম, অপশনটা কি মনে আছে, প্রোগ্রেস ইনভয়েসিং। গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে প্রোগ্রেস ইনভয়েসিং, মানে একটা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস হইতে পারে, ঠিক আছে, পার্শিয়াল ইনভয়েস, হ্যাঁ ওটাকে আমাকে অন করে আসতে হবে। সেটা আমরা পাবো হচ্ছে সেলস এর আন্ডারে, এই যে প্রোগ্রেস ইনভয়েস, এখানে বলাই আছে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট। আমি এটাই ক্লিক করব, জাস্ট অন করে এটাকে আপডেট করে নিয়ে সেভ করে দিব। ডান দিয়ে বের হয়ে চলে যাব। এবার আমি এস্টিমেটটাকে ওপেন করতে যাই, দেখি আসে কিনা। আচ্ছা, ওল্ড ডে আউটে চলে যাই, পুরাতন। আসে না এখনো, আমাকে তাহলে রিলোড দিতে হবে।
এই যে দেখেন এখানেও একটা অপশন আছে এস্টিমেটের নিচে, এই যে রিভিউ এন্ড সেন্ডের এখানে কনভার্ট টু ইনভয়েস। আমাকে তারা সরাসরি নিয়ে যাচ্ছে না। আচ্ছা, দেখেন এখানে ক্রিয়েট ইনভয়েসে যাওয়ার পরে আমি যদি ক্রিয়েট ইনভয়েসটাকে ক্লিক করি, এখন আমার সামনে একটা পপ আপ চলে আসছে ওই যে পার্শিয়ালিটি করার জন্য, তাই না? এখন আমরা এখান থেকে তারা আমাকে তিনটা অপশন বলতেছে, টোটাল অফ অল এস্টিমেট লাইন, তারপরে বলতেছে এত পার্সেন্ট অফ ইচ লাইন, কাস্টম অ্যামাউন্ট ফর ইচ লাইন। মানে এটা হচ্ছে ওই যে লেআউট বেশি ইয়াতে চলে আসছে তো, মানে আর কি এই জন্য প্রবলেম করছে। এই জন্য আবার প্রিভিয়াস লেআউটে আমরা চলে গেছিলাম, ওই জন্য এটা আসে। এখন কত পার্সেন্ট? 60%। তাহলে প্রত্যেকটা লাইনের কত পার্সেন্ট হবে? 60%। বা আপনি ওইখান থেকে গিয়ে ম্যানুয়ালিও করতে পারতেন, ঠিক আছে? ওকে, এই যে ক্রিয়েট ইনভয়েসে দিই, তাহলে এস্টিমেট থেকে আমার দেখেন ইনভয়েসে কনভার্ট হয়ে গেছে, তাই না? কত পার্সেন্ট? 60%। ওই যে নিচে কিন্তু একটা অপশন ছিল, তাই না? আমাদের আগে যে লেআউটটা আমাদের ঝামেলা করতেছিল, ওইখান থেকে 50-60% আপনি করে নিতে পারতেন। এই যে 60%, 8100, তারপর 2600, 60% তারা করে নিছে। এরপর আসেন ডেটটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, ফেব্রুয়ারির 5 তারিখ। আমরা আশা করছিলাম কি লেআউটের সমস্যায় পড়বো কিনা। 7 ক্লোজ পড়লে ফেস করবেন, পড়লে ফেস করবেন। আপনি এটাতে আসেন কি করে লাস্টে ওটা ভিডিওতে আসেন। হ্যাঁ, ভিডিওতে হয় না। এখন এস্টিমেটের স্ট্যাটাসটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড, ঠিক আছে? দেখেন আমি এখান থেকে এস্টিমেটটাকে একটু ওপেন করে দেখাই। এখানে যে অপশনটা তিনটা ছিল আমাদের, ঠিক আছে? অপশনটা যেটা তিনটা ছিল, বেসিক্যালি এস্টিমেটটার অপশন হয় তিনটা: পেন্ডিং, অ্যাকসেপ্টেড এবং রিজেক্টেড। এই যে এখানে দেখেন পুরাতন লেআউটে এইখানে দেওয়া থাকে আপডেট লেআউট, ওল্ড লেআউট। এই যে এস্টিমেটের অপশন পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ক্লোজড এবং রিজেক্টেড। পেন্ডিং থাকে হচ্ছে যখন আমি এটা করি, তারপর সেখান থেকে আমি একটা কি ইনভয়েস করছি না, তখন সেটা কি হয়ে যায়? অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তারপরে যদি কাজ শেষ হয়ে যায় ক্লোজড, আর যদি কিছু না করে থাকি তাহলে সেটা কি? রিজেক্টেড। ওকে, আর না হলে নতুন লেআউটে বসে থেকে ম্যানুয়ালি হিসাব করে করে করবেন, ঠিক আছে? এরপরে আসেন আবার এস্টিমেটটা ওপেন করি। আমার যে বাকি অংশটা আছে, আমি কি বাকি অংশটাও ইনভয়েসে কনভার্ট করব। প্রথমে করলাম 60%। এই যে আপনাদের ফাইল যেরকম ধরেন, এই যে প্রথমটাতে চলে যায় একদম শুরুতে, এখানে কিন্তু বলা ছিল এই যে ডেভিড উইলসন একটা এস্টিমেট করো, তারপরে কনভার্ট টু ইনভয়েস, ইনভয়েসে কনভার্ট করো। প্রথমে 60%, তারপরে কি রেস্ট অফ দা অ্যামাউন্টের কথা বলছে, বাকি অংশটুকু। তাহলে আবার ইনভয়েসটা এস্টিমেটটা ওপেন করে এখন কি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট না, তাহলে এই যে রিমেনিং টোটাল অফ অল লাইন, এটাকে সিলেক্ট করব, দিয়ে ক্রিয়েট ইনভয়েসে চলে যাব। তারপরে ইনভয়েস ডেট এটা দিব, ধরলাম হচ্ছে 14 তারিখে ইনভয়েসটা হবে, হ্যাঁ? ওকে, সবকিছু ঠিকঠাক আছে। ডিসকাউন্ট চাইলে এখান থেকে পার্সেন্টেজ অথবা ভ্যালু, দুইটা যে কোনোটাই। নতুন লেআউট আর পুরান লেআউট বলে কোনো কথা নেই, একই জিনিস, দেখতে একটু মানে ফ্যান্সি টাইপ, আর কিছুই না। ও, এটা অন্যটাতে চলে আসছে, মানে দুইটা সেভ হয়েও আরেকটাতে চলে গেছে।
দেখি আমরা অল ট্রানজেকশন অল ডেটে যাব। আমাদের একটু রিলোড নিবে। ওকে, এই যে দেখেন আপনার একটা এস্টিমেট, সেখান থেকে কটা ইনভয়েস হয়েছে? দুইটা, তাই না? এখন এস্টিমেটের স্ট্যাটাসটা কি হয়ে গেছে? ক্লোজড হয়ে গেছে। বুঝাতে পারছি কথা? এখন একটা এস্টিমেট করলাম, সেখান থেকে পার্সিয়াল ইনভয়েস দুইটা হইতে পারে, তিনটা, চারটা, হোয়াট এভার ইট ইজ। এখন আসেন রিসিভ পেমেন্টের পালা, তাই না? কিভাবে রিসিভ করব? ইনভয়েসে চলে যাব, ইনভয়েসটাকে আগে ওপেন করব। যে কোনো একটা ইনভয়েস ওপেন করি। সব যদি আমি বলে দিই তাহলে আপনারা কি করবেন? যে কোনো একটা ইনভয়েস ওপেন করে আগে পেমেন্ট রিসিভ করতে যাব। ওকে, এবার আসেন রিসিভ পেমেন্টে চলে যাব। রিসিভ পেমেন্টে চলে যাই। ইনভয়েসটা ওপেন করলেই এখানে একটা রিসিভ পেমেন্ট, বা অথবা ওই যে প্লাস নিউর আন্ডারে আপনারা রিসিভ পেমেন্টে যেতে পারেন, ঠিক আছে? ওকে, যেখানে যান না কেন আপনার এটাই শো করবে। প্রথমে হচ্ছে কাস্টমারের নেম দিতে হবে, তার ইমেল অ্যাড্রেস তো বাই ডিফল্ট চলে আসবে। এরপর আসেন পেমেন্ট ডেট। আমরা পেমেন্ট ডেট ধরলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে। পেমেন্ট মেথড কিসে পাচ্ছি? অবশ্যই আপনার কিন্তু ফাইলে উল্লেখ করা আছে, আবার এটা জিজ্ঞেস করেন না কিসে আর কি করব। হ্যাঁ, চেক সিলেক্ট করলাম। কোথায় এসে টাকাটা ডিপোজিট হবে, কারণ আমি তো টাকা পাচ্ছি না, নাকি দিয়ে দিচ্ছি, কোনটা? তো কোথায় এসে ডিপোজিট হবে সেটা সিলেক্ট করবেন। এবার আসেন, আমার ইনভয়েস নাম্বারটা কত ছিল? 1001। এখন দুইটা সিলেক্ট করলে দুইটার টাকা অ্যাড হবে, একটা করলে একটা। এইখানে আগে একটা পেমেন্ট রিসিভ করি, তারপরে আরেকটা দেখাচ্ছি। হ্যাঁ, একটা পেমেন্ট রিসিভ করি টোটাল এই অ্যামাউন্ট, এবং উপরের অ্যামাউন্টটা দেখবেন ঠিক আছে কিনা। 6576। এটার ইম্প্যাক্টটা আমরা সেলস প্যানেলে দেখতে পাবো। এই যে দেখেন আমার প্রথম ইনভয়েসটা পেইড হয়ে গেছে, এই জন্য পেইড দেখাচ্ছে। পেমেন্টের এখানে কি দেখাচ্ছে? ক্লোজড। ঠিক আছে, সম্পূর্ণটা। এইবার আসেন পরবর্তী যে ইনভয়েসটা, আমি সেটার পেমেন্টটা কি করতে যাব? রিসিভ করতে যাব। এখন এইখানে অনেকে একটা সিলি একটা মিস্টেক করে, আমি আপনাদেরকে দেখাই। দেখেন, পেমেন্টটা ধরলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। পেমেন্ট মেথড ধরলাম হচ্ছে ক্যাশেই সে আমাকে দিয়ে যাবে, আর এই টাকাটা আমি ব্যাংক অফ আমেরিকাতে নিয়ে আসবো। এখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে দুইটা ওয়ে। আপনাদেরকে আমি একটা সিনারিওর কাছে পরিচয় করাই। এই সিনারিওটা খেয়াল করেন। বুঝা যাচ্ছে লেখা? ইনভয়েসের অ্যামাউন্ট হচ্ছে 10,000। আমি ইনভয়েসের টোটাল অ্যামাউন্ট যেটা পেইডেবল অ্যামাউন্ট সেটা 10,000। প্রথম পেমেন্ট রিসিভ হচ্ছে 30%। ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিল এই ইনভয়েসে 30% পেমেন্ট তুমি রিসিভ করো। তা আপনি রিসিভ করলেন খুব সহজ সরল মনে, 30% দিয়ে 3,000 টাকা। বিপত্তিটা ঘটে হচ্ছে সেকেন্ড পেমেন্টে গিয়ে। এখানে দুইটা কথা বলতে পারে, পেমেন্ট রিসিভ 40%, মানে আপনাকে ডিরেক্ট বলে দিল 40%, অথবা আপনাকে বলে দিতে পারে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের 40%। দুইটার উপরে হবে। দুটের কি দুই রকম ভাষা? ভাষা তো দুই রকম। দুইটা চার সিস্টেম ইয়েরও দুটো হবে। না না, এখানে হচ্ছে আমার তো প্রথম পেমেন্টটা নিয়ে ঝামেলা নেই রে ভাই। ঝামেলা কোথায়? আমার এখানে নেই। সেটাই ভাষাটা হচ্ছে দুই রকম। রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 40%। একটা বলছে আপনাকে ডিরেক্ট পেমেন্ট রিসিভ করো 40%, আর একটা বলা আছে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের 40%। তাহলে যদি আপনাকে কোনটার উপরে করবেন? পেমেন্ট রিসিভ করতে বলছে 40%, তাহলে ওই যে ইনভয়েসের যে ভ্যালু ছিল না এটার উপরে 40%। আর যদি বলে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের 40%, তাহলে কি করবেন?
ঠিক আছে, বাদ দিয়ে সেটা বুঝাতে পারছি। এটারও আলাদা ভিডিও দেওয়া আছে, মানে কি বলবো, যদি আপনারা ভালো লাগে দেখবেন, না ভালো লাগলে বাসায় ঘুমন্ত থাকবেন। ওকে, এই যে দেখেন প্রথমে বলা হলো যে এই অ্যামাউন্টের কত পার্সেন্ট, 0.40, স্টার চিহ্ন দিলাম 0.40, অথবা আলাদা ক্যালকুলেটরে করে নিয়ে এসেও আপনি বসাতে পারেন। মাউসটাকে অন্য যে কোনো জায়গায় রেখে প্রেস করলাম, দেখেন 40% হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে ইনভয়েস নাম্বার 1002, এটার প্রথম 40% আমি রিসিভ করতেছি। এই যে দেখেন 7 ক্লোজ করে দিলাম। তাহলে প্রথম 40%, এই যে দেখেন পার্শিয়ালি পেইড হয়েছে না, লেখা আছে কত, $2630.40 ডিউ আছে। এরপরে আবার যখন পেমেন্ট রিসিভ করতে যাব, বিপত্তিটা আমার এখানেই ঘটে ওঠে। ঠিক আছে, মার্চের ধরলাম 1 তারিখে পেমেন্ট মেথড, এবার সে চেকে করবে, এই টাকাটা এনে আমি ওয়েস ফার্গোতে দিব। এখন আপনাকে বলা হয়েছে, কিছুই বলা নাই, শুধু বলা আছে 30%। তাহলে আপনি কোনটা 30% করবেন বলেন তো? এই যে 4384, যেটা কি অরিজিনাল অ্যামাউন্ট, তাই না? এটার 30% করবেন। আর যদি বলে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তাহলে এই যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা বাকি আছে এটার উপরে করবেন। ঠিক আছে, আপনার একটু আগে যে ভাই বলছেন ভাই কিভাবে করব, এই যে ঠিক আছে, এই যে পার্শিয়াল পেমেন্ট, এই দেখছেন ভাই, বিজনেসের সব ধরনের কমপ্লেক্সিটি আমি এখানে দিয়ে রাখছি, বুঝতে পারছি, এগুলা দেখবেন। তো আমি ধরলাম রেস্ট অফ দ্য অ্যামাউন্টের 40% বা 30%, 0.30 দিয়ে আমি 7 ক্লোজ করব। তাহলে বাকি যে অংশটুকু থাকবে সেটা কি ডিউ থাকবে না, এই যে দেখেন 1841.28। আপনি নিজেও বাসায় যদি ক্যালকুলেটর আর কাগজ কলম নিয়ে বসেন, দেখবেন যে এই অ্যামাউন্টই আসবে। বুঝতে পারছি, এগুলো তো আর ইললজিক্যাল কোনো কিছু না, সবগুলো লজিক্যাল ওয়েতেই আগাচ্ছে। তাহলে আমরা একটা এস্টিমেট করা দেখলাম, এস্টিমেট থেকে পার্শিয়াল ইনভয়েস করা দেখলাম, তারপরে পার্শিয়াল পেমেন্ট কিভাবে করে, নর্মাল পেমেন্ট একটা দেখলাম, পার্শিয়াল পেমেন্ট একটা দেখলাম। এখন এরপরে আসেন, আমি একটা ফ্রেশ, আপনাকে ক্লায়েন্ট বলল যে একজন ব্যক্তির নামে তুমি একটা ইনভয়েস করো, তার কাছে আমি বাকিতে বিক্রয় করছি, বাকিতে বিক্রি করছি, ধরলাম হচ্ছে জন্ডোর কাছে বাকিতে আমি বিক্রয় করছি এপ্রিল মাসের 1 তারিখে। কি কি বিক্রি করব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ক্যান 95 মার্কস, ওকে, একটা হইতেছে থেরাপি, ফিজিক্যাল অ্যান্ড অকুপেন্সি থেরাপি, 10টা কোয়ান্টিটি, তার রেট হবে 200 করে, তার ট্যাক্স ধরলাম 10%, আর ক্যান 95 মার্কস সেল করব তার কাছে আমি 10টা 260 করে। অবশ্যই এগুলা কি কাস্টমাইজ করা যায়, যেটা একটু আগে আমি দেখাইছি, হ্যাঁ। তারপরে হচ্ছে পারচেজ ট্যাক্স ধরবো 10%। তাহলে দুটোর উপর ইন্ডিভিজুয়াল ট্যাক্স এখানে ক্যালকুলেশন হয়। দেখেন এখন আমাদের দেশে তো মেধাবী অনেক, তারা অনেক সময় বলে থাকে ভাই আগে ট্যাক্স হিসাব হয় তারপরে ডিসকাউন্ট হয়, জীবনেও না। ঠিক আছে, আগে হয় ডিসকাউন্ট হিসাব, তারপরে হয় ট্যাক্সের হিসাব। এই জন্যই তারা সিকোয়েন্সিয়ালি দিয়ে রাখছে, সাব টোটাল, তারপর ডিসকাউন্ট, তারপরে ট্যাক্স, হিসাব করে তারপর টোটাল। এখন ডিসকাউন্ট যদি আপনি দেন তাকে পার্সেন্টেজ, ধরেন 10% আপনি ডিসকাউন্ট ছেড়ে দিচ্ছেন, ডিসকাউন্ট যদি একটা 4600, সেখান থেকে টোটাল আমি এই ইনভয়েসের উপরে 10% ডিসকাউন্ট ধরবো 460, তারপরে হচ্ছে আমার ট্যাক্স সেট গুলো অ্যাড হয়ে টোটাল এই অ্যামাউন্ট। আর ডিপোজিট, ডিপোজিট মানে তো আমরা সবাই মোটামুটি জানি, যদি অ্যাডভান্স কোনো টাকা দেয়, আর যদি ভ্যালু হয়, ভ্যালু হলে হচ্ছে 100। ঠিক আছে, এই দেখেন 100 টাকা কি মাইনাস হয়ে গেছে না, তারপরে ট্যাক্স গুলাকে হিসাব করে ক্যালকুলেশন করে সামনের দিকে আগাবে। এটা হচ্ছে আমার টোটাল ইনভয়েসের উপরে ডিসকাউন্ট।
আমি এটাকে 7 ক্লোজ করে দিব। দেখেন আমার ইনভয়েস নাম্বার 1003। আমি ইনভয়েসটাকে একটু ওপেন করব। আমি এখন ক্রেডিট নোটের ইস্যুটা বুঝাবো। ক্রেডিট নোট কখন হয়? যখন ফেরত আসে, যখন কি মালটা আমার কাছে ফেরত আসে, তখন সেক্ষেত্রে আমার কি হয়? ক্রেডিট নোট হয়। আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। কয় তারিখে আমি তার কাছে প্রোডাক্টটা সেল করছি? মার্চ মাসের 1 তারিখে, তাই তো? এপ্রিলের 1 তারিখে। এপ্রিলের 1 তারিখে ধরলাম কেয়ার 95 মার্কস কোনো কারণে প্রোডাক্টটা ডিফেক্ট বা যে কোনো কারণেই সে আমাকে 2টা প্রোডাক্ট ফেরত দিছে। তাহলে আমি এখন সেটার জন্য কি করব? ক্রেডিট নোট করতে হবে আমাকে, তাই না? তো আমরা ইয়াতে প্যানেলে চলে যাই। প্লাস নিউর আন্ডারে ক্রেডিট নোট চলে যাব। বাম পাশে ইনভয়েসটা ওপেন রাখবেন, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জন ডো, ক্রেডিট নোটের ডেট ধরলাম হচ্ছে 3 তারিখে এসে। এই যে লিঙ্ক করতে বলতেছে, আমার লিঙ্ক করার দরকার নেই, আমি এটা কেটে দেব। কেয়ার 95 মার্কস কটা? 2টা ফেরত দিব। কত করে? 260 করে, 8% ট্যাক্স। ওকে, সবকিছু ঠিক আছে। আমি এটাকে 7 ক্লোজ করব। তাহলে এটার ইম্প্যাক্টটা, ক্রেডিট নোটের ইম্প্যাক্টটা কখন পাবো? যখন সে আমাকে টাকা পরিশোধ করতে আসবে, তখন গিয়ে আমি ইম্প্যাক্টটা দেখব। তো এটা পাবো হচ্ছে অল অ্যাপসের আন্ডারে। সেলস ট্রানজেকশনে চলে যাব। এখান থেকে অল ট্রানজেকশন, অল ডেট দিবেন। ইনভয়েস, এই যে দেখেন ওভার ডিউ 5008, আর এই যে ক্রেডিট নোট একটা মাইনাস কত? 561, তাই না? আর এখানে লেখাটা কি? আনঅ্যাপ্লাইড। আনঅ্যাপ্লাইড মানে কি? এটা এখন অ্যাপ্লাই হয় নাই। তো কখন অ্যাপ্লাই হবে? যখন ইনভয়েসের পেমেন্ট রিসিভ করতে যাবো। এই যে আসেন, ইনভয়েসের পেমেন্টটা রিসিভ করতে যাই। জন্ডো, পেমেন্টের আগে ডেট দিব, এপ্রিলের 10 তারিখে দিলাম। পেমেন্ট মেথড ধরলাম চেক, তারপর এটা ডিপোজিট এসে আমি ওয়েলস ফার্গোতে টাকাটা নিব। এই যে দেখেন 2টা সিলেক্ট হয়ে আছে, দেখছেন? খেয়াল রাখতে হবে। আপনার ইনভয়েস নাম্বার ছিল কত? 1003 না? তাহলে এটা কই থেকে আসছে ভাই? এটা হচ্ছে তার ওপেনিং ব্যালেন্স। তার সাথে কি যখন আমি অ্যাড করছিলাম ওই 1 তারিখ ওপেনিং ব্যালেন্স রয়ে গেছে, মানে তার কাছ থেকে আগেও $400 আমি পাই। বুঝাতে পারছি? পাণ্ডিত্য দেখাবেন না। ক্লায়েন্ট যদি বলে যে ওইখান থেকেও আদায় করো, তখন ক্লিক করবেন, আর যদি না হয় আনচেক অবস্থায় থাকবে। বুঝাতে পারছি কথা? এই যে দেখেন ইনভয়েস কত? 5008, ক্রেডিট নোট কত? 561.60। তাহলে মাইনাস করলে কি? 4446.40। বুঝাতে পারছি কথা? ক্রেডিট নোটটা অ্যাপ্লাই হচ্ছে, হচ্ছে পুরোটা অ্যাপ্লাই। এইখানেও আবার ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিতে পারে যে তুমি ক্রেডিট নোটে সম্পূর্ণটা না নিয়ে কিছু অংশ নাও, কিছু অংশ আবার রেখে দাও। তার সাথে পরে গিয়ে আমি বুঝে নিব সেটা। বুঝাতে পারছি? এটা হচ্ছে বিজনেসের পলিসি, যার যেরকম বিজনেস। আমি সম্পূর্ণটা অ্যাপ্লাই করে দিছি। এই যে দেখেন ক্রেডিট নোট অ্যাপ্লাইড হয়ে গেছে, পেমেন্টও কি ক্লোজড হয়ে গেছে। বুঝাইতে পারছি ইস্যুটা? হ্যাঁ, ওকে। এরপরে আসেন আমরা আরেকটা ইস্যু নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ক্যাশ টাকার ইস্যু নিয়ে। হ্যাঁ, এবার আমি ক্যাশ টাকা দিয়ে সেল করব মানুষের কাছে। সেলস রিসিপ্টে চলে যাব। যেটা সেলস রিসিপ্টের বাংলা কি বলেন তো কেউ একজন আমাকে? নগদে বিক্রয়। মানে রিসিপ্ট। চিন্তা করেন। ক্যাশ মেমো মনে পড়ে? ক্যাশ মেমো কয় কপি করা হয়? 3 কপি নাকি? ওই যে ছোটবেলায় ক্লাস 9-10 বইতে পড়ানো হয়। মাইকেল ব্রাউন কাছে আমি ক্যাশ টাকায় বিক্রি করব, এই জন্য সেলস রিসিপ্টের ডেট জুন মাসের 1 তারিখে। পেমেন্ট মেথড ক্যাশ টাকা দিয়েই সেল করলাম, যা বলবে আর কি। হ্যাঁ, সেই অনুযায়ী কি কি সেল করব? ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা সেল করব হচ্ছে আমি 5টা সেল করব। হ্যাঁ, 5টা সেল করব, তার উপরে ট্যাক্স নাই।
জিরো রেটেড ট্যাক্স ধরে আমি ডিসকাউন্ট কত 4,000 টাকা না ধরে নিলাম যে আমি কিছু ডিসকাউন্ট দিই তাকে, হ্যাঁ, নাহলে মন খারাপ করবে, বলবে যে ভাই কিছু টাকা তো ডিসকাউন্ট দেন। আমি দিলাম হচ্ছে $50 তাকে ডিসকাউন্ট দিয়ে দিছি, তাহলে কত 3,950 তাকে কি করতে হবে, পে করতে হবে। এখানে কিন্তু ডিপোজিটের কলাম নাই, কেন নাই ভাই বলেন তো? ক্যাশে ক্যাশে, রাইট। এগুলো লজিক্যালি বুঝতে হবে। ভাই ডিপোজিটেড টু, এই টাকাটা এনে কি আপনি আপনার পকেটে রাখবেন? বাইরের দেশে তো আর এই সিস্টেম না। বাইরের দেশে মানে আর কি ক্যাশ মানেই তারা চিন্তা করা হচ্ছে কি ব্যাংক, ব্যাংক টু ব্যাংক ট্রানজেকশন হয় বেশি তাদের, ঠিক আছে। আর না হলে আপনি ওখানে সিলেক্ট করে দিতে পারেন কি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, বুঝাতে পারছি? পরে আবার আপনার মাসের শেষে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থেকে ব্যাংকে ট্রান্সফার করতে হবে, বুঝাতে পারছি কথা? এটা হচ্ছে সেলস রিসিপ্ট, একদম দেখছেন ডিরেক্ট পেইড। কেন পেইড আসে বুঝতে পারছেন তো? ডিরেক্ট পেইড চলে আসছে। এখন এই যে যে ব্যক্তি কি মাইকেল ব্রাউন, তার কাছে কয়টা বিক্রি করছি ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, কয়টা? 5টা বিক্রি করছি না? এখন তো কোনো কারণে সে একটা ফেরত দিয়ে গেছে, এখন তাহলে তাকে কি করতে হবে? রিফান্ড দিতে হবে না? পেইড নোট না রিফান্ড রিসিপ্ট, তাকে টাকা ক্যাশ টাকা আপনাকে দিয়ে দিতে হবে, কারণ সে তো ক্যাশ টাকা দিয়ে নিয়ে গেছে আপনার কাছ থেকে। তো আমরা যাব প্লাস নিউর আন্ডারে রিফান্ড রিসিপ্ট। ওকে, বাম পাশে সেলস রিসিপ্টটা ওপেন রাখবেন, মাইকেল ব্রাউন। জুন মাসের 10 তারিখে এই যে পেমেন্ট মেথড তাকে কিভাবে দিব, আমি ধরলাম একটা চেক দিয়ে দিছি, বলছি যে ভাই আপনি চেক থেকে তুলে নিয়েন, ঠিক আছে। আমি আমার ওয়েলস ফার্গো, এই যে ভাই যিনি কোশ্চেন করছেন এই যে ডিপোজিটেড, এই যে দেখছেন ওখানে কিন্তু ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টও আছে, হ্যাঁ, একটু ঘাটাঘাটি করবেন। এই যে ওই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে শো করতে, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট একটাই সে ফেরত দিয়ে চলে গেছে 800 করে, জিরো রেটেড ট্যাক্স। ওকে, দিয়ে আমি এটাকে 7 ক্লোজ করব, তাহলে তাকে কি $800 আমি রিফান্ড করে দিচ্ছি। এই যে দেখেন রিফান্ড সাকসেসফুলি ইস্যুড, কাস্টমার নেম কি মাইকেল ব্রাউন। ওকে, তাহলে আমরা ইনভয়েস দেখলাম, রিসিভ পেমেন্ট দেখলাম, আমরা এস্টিমেট দেখলাম, স্টেটমেন্ট পরে আমাদের এই ক্লাস পরে। তারপরে ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট নিয়ে আলোচনা করছি। এবার আসেন ডিলেড চার্জ এবং ডিলেড ক্রেডিট নিয়ে। ডিলেড চার্জ, ডিলেড চার্জ ধরলাম এমলি স্মিথ। ডিলেড মানেই বোঝায় হচ্ছে দেরিতে চার্জ করা, ঠিক আছে, দেরিতে ইস্যু করা বা দেরিতে চার্জ করা। এগুলো নিয়ে আসলে অনেক কমপ্লেক্সিটি আছে, অনেক ক্ল্যাশ আছে, হ্যাঁ। তো সেই ক্লাসে আপাতত পক্ষে আপনাদেরকে নিয়ে না যাই, পরে মাথা ঘুরে যাবে। জুলাই মাসের 1 তারিখে ধরলাম হচ্ছে মেডিকেল সোশ্যাল সার্ভিস, এটা কয়টা নিবে সে আমার কাছ থেকে? এটা নিবে হচ্ছে 8টা, রেট তাকে ধরবো হচ্ছে 180 করে, হ্যাঁ। আর ট্যাক্স জিরো রেটেড দিয়ে আমি এটাকে 7 ক্লোজ করব। বা অনেকে এইভাবে বোঝায় যে মানে হচ্ছে এটা দেরিতে এন্ট্রি করা, ঠিক আছে, দুটা যে কোনোটাই। এখন এমলি স্মিথের আমি এটা একটু ওপেন করি, ডিলেট চার্জ কয়টা ছিল? 8টা ছিল, তাই না? কোনো কারণে এমলি স্মিথ সে বলছে যে আমি আর এটা সার্ভিসটা 8টা নিব না, 6টা নিব, তাহলে কয়টা কমাইতে হবে? 2টা। এখন তার আপনি টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন না বারবার, কি সেটা পসিবল? এটা তো পসিবল না। এখন আপনাকে কমাইতে হবে কি ডিলেট ক্রেডিট দিয়ে, কারণ এটাও কি নন পোস্টিং, কমাইতেও হবে আপনার নন পোস্টিং দিয়ে। আপনি চাইলে ক্রেডিট নোট আনতে পারবেন না, কারণ এটা তো অ্যাকাউন্টিং এ আসে নাই। তাহলে এবার আমরা কি করব, এমলি স্মিথ তারিখটা দেখব, 10 তারিখ কি ছিল?
দেখে আসি মেডিকেল সোশ্যাল সার্ভিস কয়টা কমাবো বলেন তো? 2টা কমাই দিব। রেট কত ছিল? 180 করে। 180 জিরো রেটেড। ঠিক আছে, 7 ক্লোজ করলাম। এই যে দেখেন আবার এই সেলস ট্রানজেকশনের মধ্যে এখানে শো করতেছে, ভালো করে খেয়াল করেন। এই যে এখানে আসছে, হ্যাঁ, এখানে যদি সেটা ইনভয়েসেই হয়ে যেত তাহলে তো আর আপনাকে ইনভয়েসে কনভার্ট করার কথা তারা বলতো না। বুঝতে পারছি? এটা কি নন পোস্টিং, তাই না? এখন আপনি যখন ইনভয়েসে কনভার্ট করবেন তখন গিয়ে সেটা অ্যাকাউন্টিং হিট করবে। এখন এটার স্ট্যাটাস কি? ওপেন ওপেন, উন্মুক্ত। হ্যাঁ, দেখেন আমি এবার চার্জটাকে ক্রিয়েট ইনভয়েসে চলে যাই। এখানে তারা এই যে দেখেন এটা ইনভয়েস, এই যে ডান পাশে লিংক শো করতেছে, একটা ক্রেডিট আছে 360। আমি এটাকে অ্যাড করে দিব। খেয়াল করেন আপনার কোয়ান্টিটি ছিল কটা? 8টা। মাইনাস হয়ে গেছে হবে কটা? 2টা। এই যে দেখছেন মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে আপনার 6টার জন্য ইনভয়েস হয়ে যাবে। ধরলাম 22 তারিখ, সবকিছু ঠিকঠাক, 7 ক্লোজ। ইনভয়েস নাম্বার 1007। এই যে দেখেন এখন কি হয়ে গেছে, লেখাটা কি আসে? কনভার্টেড, মানে সেটা এখন কই চলে গেছে? ইনভয়েসে রূপান্তর হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি সব জিনিসই বুঝছি। আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা আমরা এখন একটু দেখব। আমরা একটু ইনভয়েসে যাই। এইখানে ডিসকাউন্টের কলাম ছিল কয়টা ভাই? কি 2টা? 3টা? 2টা, 3টা, 1টা। আমার কি এটা টোটাল এই যে ইনভয়েসের এগেইনস্টে আমার ডিসকাউন্ট আমি একবারই তো ধরতে পারবো? এমন তো হইতে পারে যে আমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য ডিসকাউন্ট ডিফারেন্ট হতে পারে না? এখন কুইক বুকসের ক্ষেত্রে এই অপশনটা নাই। খেয়াল করেন কুইক বুকসের ক্ষেত্রে এই রকম, এই যে দেখেন এখানে কি আছে? সার্ভিস ডেট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এসকেইউ কলাম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ট্যাক্স। এখানে কি কোনো এক্সট্রা করে কোনো কলাম আছে কি? না। এখন 2টা ওয়ে আছে, আপনি হয় ম্যানুয়ালি ক্যালকুলেশন করে নিয়ে আসেন, করে এনে রেটটা এখানে বসান। বুঝাতে পারছি? রেটটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করে এসে বসান, অথবা আমি এখন একটা টেকনিক দেখাই দেবো, সেটা ফলো করেন। 2টার যে কোনো একটা ওয়ে। কি করব? মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে চলে যাব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে। কি করি শুধু মনোযোগ দিয়ে তাকান। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে চলে যাব, সেখান থেকে নিউতে চলে যাব, সার্ভিসে নিব, নেওয়ার পরে নাম দিব হচ্ছে সেলস ডিসকাউন্ট। সার্ভিস থাকবে, প্রাইসের এখানে দিব -0.5। আর কোনো কিছু দিব না, সুন্দর করে 7 ক্লোজ করবেন। অ্যাড হয়েছে কিনা একটু চেক করে নেবেন। ওকে, -0.5। এবার আমরা চলে যাব ইনভয়েস। ওকে, ইনভয়েস করব কার নামে করি? ধরেন ডিকি পন্টিং এর নামেই করি, বেচারা নাহলে মন খারাপ করবে। অগাস্টের 2 তারিখ, অগাস্টের 2 তারিখ, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা সেল করব হচ্ছে 10টা, 800 করে প্রাইস, তার উপরে রেট ধরতে হবে 10%। এরপর একটা কলাম নিয়ে একটা কলাম গ্যাপ দিবেন, দিয়ে নেক্সট কলামে চলে যাবেন। কেয়ার 95 মার্কস, এটা সেল করব হচ্ছে 5টা, 260 করে, এটা ট্যাক্স রেট 8%। আবার একটা কলাম গ্যাপ দেন, এই যে প্লাসে ক্লিক করলেও চলে আসবে। হ্যাঁ, তারপর আরেকটা নিবেন হোম মেকার অ্যান্ড বেসিক অ্যাসিস্ট্যান্ট কেয়ার, এটা নিবেন হচ্ছে 60টা, 200 করে প্রাইস, এটা কি জিরো রেটেড ট্যাক্স।
এখন আপনাকে বলা হয়েছে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টের উপরে 5% ডিসকাউন্ট, তাই না? কিভাবে অ্যাড করি খেয়াল করেন। এখানে যে লিখবো সেলস ডিসকাউন্ট, ওই যে অ্যাড করে আসি না, মনে আছে? সেলস ডিসকাউন্ট। এইখানে কোয়ান্টিটির কলামে কোনটা লিখবেন? এই যে যে অ্যামাউন্টটা ছিল এই অ্যামাউন্টটা এখানে লিখবেন 8,000। কোয়ান্টিটি করে হুম, কাস্টমাইজেশন কত পার্সেন্ট বললাম? হ্যাঁ, কত পার্সেন্ট ডিসকাউন্ট ধরবো? বললাম 10% ডিসকাউন্ট ধরবো। হ্যাঁ, ডিসকাউন্ট মানে প্রপারলি সেট আপই হয়নি। ওকে, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টের উপরে তুমি 5% ট্যাক্স, সরি 5% ডিসকাউন্ট ধরো, তাই না? এখন তো আমাকে ডিসকাউন্টের কলাম নাই, আমি তো জেনুইনলি বসাই গেছি। এখন আমার যে ফরম্যাটে ছিল আমি সেই অনুযায়ী এবার যাব, যে টেকনিকটা আপনি অ্যাপ্লাই করছি সেলস ডিসকাউন্ট। কত পার্সেন্ট বললাম? মাত্র 10% ধরতে হবে। এইখানে কোয়ান্টিটি লিখবো হচ্ছে এই অ্যামাউন্টের, এটা এখানে লিখবো 10%। আর এখানে লিখবো কি 10%, তাহলে কত? মাইনাস 0.10। তাহলে দেখেন 8,000-এর 10% কত? 800 হয়েছে, মাইনাস হয়ে গেল। আর এখানে ট্যাক্স রেট কোনটা ধরছিলেন? 10%, এই জন্য সেম ট্যাক্স রেট থাকবে। আবার KN95 এর উপরে আপনাকে ক্লায়েন্ট আপনাকে বলল যেটার উপরে 2% ডিসকাউন্ট ধরো। কয় পার্সেন্ট? 2%। তাহলে সেলস ডিসকাউন্ট লিখলাম, এই কোয়ান্টিটির কলামে লিখবো কোনটা? এই যে অ্যামাউন্টের যে টাকাটা 2080, 2080, 2%, তাহলে কত হবে বলেন তো? 0.02, তাহলে কত? 41.60। আর এখানে কত ট্যাক্স ধরছিলাম? 8%, এখানেও 8% হবে। সেম ভাবে এর পরেরটাতে আপনাকে বললো যে 1% ডিসকাউন্ট ধরো। এখানে আগে অ্যামাউন্টে লিখবো, কোয়ান্টিটির কলমটা 1000, 1%, তাহলে কত হবে? মাইনাস 0.01, তাহলে কত? 10। এখানে ট্যাক্স রেট ধরা ছিল কত? 0.88, এখানে 0.88। বুঝাইতে পারছি? হয় আপনি ম্যানুয়ালি এগুলো হিসাব করে আসেন, না হলে আমার ওইতে যান। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, ওই যে ইনভেন্টরিটা তো আমরা অ্যাড করি না, অ্যাভেলেবিলিটি ছিল না, আমরা তো সেল করে ফেললাম। কি ইনভেন্টরি অ্যাড করি নাই? স্ট্যাটাসটা কি হবে? কি ইনভেন্টরি অ্যাড করি নেবে? সেল করে দিলাম না, আমরা তো এটাকে অ্যাভেলেবিলিটি এনশিওর করি, আগেই সেল করে দিলাম কি ইনভেন্টরি গুলো। সেল মানে আমরা যখন সেলস ইনভয়েস করলাম তখন তো মালগুলো চলে গেল, ওগুলো তো আমরা অ্যাভেলেবিলিটিতে আগে করতে হবে, তো মানে সেটা ছিল না আগে। তাহলে এটা কিভাবে ক্যালকুলেশন করবো? আপনার কথা আমি বুঝি নাই, একটু ক্লিয়ারলি বলতে হবে। মানে ওপেনিং স্টকে যদি না থাকে তাহলে আমি সেল করলাম কিভাবে? ওপেনিং স্টকে না থাকলে কেন? আপনি যখন অ্যাড করে আসেন তখন ওপেনিং স্টক দেন নাই? ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, রিঅর্ডার পয়েন্ট, এগুলো দেন নাই? এইটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সেটা মাইনাস হবে না? এই স্ট্যাটাসটা দেখতে যাচ্ছি যে ওইখান থেকে মাইনাস হচ্ছে, কোথায় দেখবো? রিপোর্ট দেখতে চাচ্ছেন সেটা বলেন, ক্লিয়ারলি এটা বলতে হবে তো। টাইম দেন, আসতেছি তো। ওই যে ভাই তো অনেক আগে ডিসকাউন্টের কথা বলে বসে আছে পিছনে, দেখালাম না? আমি তো জানি কোথায় কি আছে, সেটা একটু ধৈর্য ধরেন। আর একটা প্রশ্ন আগে আমি ক্লাস শেষ করবো, তারপরে নিব। এর আগে কোনো কোশ্চেন নিব না আপনাদের থেকে, ঠিক আছে? আপনারা নিজেরাই কনফিউজড, আরেকজনকে কনফিউজ বানাই দিবেন। হ্যাঁ, আপনারা জানেন ভালো, এটা আমি মানি, কিন্তু এখানে আমি ভালো জানি, এটা আমি মানি, ঠিক আছে? এখন এই যে ইনভয়েস দেখেন, প্রত্যেকটা যে ইনভয়েস করছেন বা এস্টিমেট করছেন সবগুলোর ব্যাকহ্যান্ডে কিন্তু জার্নাল তৈরি হয়েছে, রাইট? বা আপনি সবগুলার ইম্প্যাক্টও দেখতে পাবেন। ধরেন এই ইনভয়েসটা, এই যে সেলস ইনভয়েসে যেটা দেখালাম না, এখন ধরেন কোনো কারণে ফেরত আসছে, তখন কি ফেরতের ক্ষেত্রেও এই সেলস ডিসকাউন্টটা ধরতে হবে, তাই না? ধরেন এই যে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট আপনি তো বাকিতে বিক্রি করে দিয়েছেন 10টা, কোনো কারণে একটা বা দুইটা ফেরত আসতে পারে, যে কোনো কোয়ান্টিটি, তখন আপনি এখন কি সেলস ডিসকাউন্ট ধরছেন না? তখনও কি সেলস ডিসকাউন্ট ধরতে হবে। এখন দেখেন এই যে যে ইনভয়েসটা, আমরা প্রথম ক্লাসে কি ইনভয়েসটা কাস্টমাইজ করা শিখছিলাম না? হ্যাঁ, আসেন এটা দেখতে কেমন হয় সেটা আগে আমরা একটু দেখি। যে মোর অপশনে যাব, সরি প্রিন্ট আর প্রিভিউতে আগে যাই, আগে কাস্টমাইজ অপশনে যাই।
কাস্টমাইজ অপশনে যাওয়ার পরে আমরা তো টেমপ্লেট বানাইছি নিজেদের নাম দিয়ে। মাই টেমপ্লেট সিলেক্ট করব, প্রিন্টার প্রিভিউতে চলে যাব। এই যে ইনভয়েসটা জাস্ট ডাউনলোড করে ফেলেন সহজে। ইনভয়েসটা দেখতে কেমন হবে? এই যে এরকম ইনভয়েসটা হয়েছে, দেখছেন? বুঝাতে পারছি? এরকম ভাবে আপনার ইনভয়েসটা শো করবে। এখন আসেন ব্যাক এন্ডে আমাদের যে জার্নালটা হয়েছে সেটা আমরা কিভাবে দেখতে পাবো, তাই তো? বা অডিট রিপোর্ট যারা করে, যারা একটু অ্যাডভান্স লেভেলে আমরা যারা কাজ করি, তারা বেসিক্যালি এই জায়গাগুলোতে ফোকাস করি। এই যে মোর অপশনে গেলে এখান থেকে কপি, ভয়েড, ডিলিট সবই করা যায়। ট্রানজেকশন জার্নাল, অডিট হিস্টরি সবই দেখা যায়। ট্রানজেকশন জার্নালে যদি যান, আপনার যে ট্রানজেকশন জার্নালটা হয়েছে, কারণ কুইকবুকসের জার্নাল হচ্ছে সব থেকে বেশি স্ট্রং, ঠিক আছে? আপনি যেটাই করবেন না কেন সে ব্যাক হ্যান্ডে একটা জার্নাল ক্রিয়েট করে ফেলবে অটো অটো, ঠিক আছে? আপনি যদি সঠিকভাবে কাজটা করতে পারেন, সে ব্যাক হ্যান্ডে সঠিকভাবে জার্নাল নিয়ে নিবে। আর আপনি ভুল করলে সে আপনাকে কোনো বাধা দিবে না, কিন্তু এমন একটা পর্যায়ে গিয়ে আপনাকে এমন ভাবে পেঁচায় ফেলবে, আপনি আর সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না। তো কাজটা প্রপারলি করলে সে জার্নাল গুলা বা রিপোর্টিং গুলা সুন্দরভাবে অবশ্যই দিবেন। এখান থেকে এই যে দেখেন একটু লোড হচ্ছে, এই যে দেখেন যে জার্নালটা আপনি করছেন, পুরো সম্পূর্ণ জিনিস আপনার এখান থেকে কি একেবারে পুরো ডিটেলসে জার্নালটা কি শো হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আমি আরেকবার একটু ফেরত যাব সেলস ট্রানজেকশনে। আচ্ছা, আমি একটা ইনভয়েস যেটা পেইড হয়েছে এরকম একটা ইনভয়েস ওপেন করি। হ্যাঁ, ইনভয়েস ওপেন করলে প্রত্যেকটা আপনারা অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন, প্রত্যেকটা অপশন থেকে নিয়ে নিয়ে প্রিন্ট আউট করে। এই যে এখান থেকে এই যে প্রিন্ট আউট প্রিভিউতে গিয়ে দেখালাম যেভাবে, এই যে এটা যে পেইড হয়েছে দেখেন, এটারও একটা জার্নাল সৃষ্টি হয়েছে, খেয়াল করেন। যারা মানে আর কি জার্নালে দুর্বল আছেন, তারা তো অবশ্যই বই পড়বেন, পাশাপাশি এই যে কাজগুলো করবেন, এই কাজগুলার অপশনগুলোকে একটু ঘাটবেন। তাহলে কি হবে, ওটার যে জার্নালগুলো সেটার ইম্প্যাক্টটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এই যে ঠিক আছে, তার জার্নাল বাকিতে বিক্রি করছেন, সেই ইনভয়েসের টোটাল জার্নাল ট্যাগ সহ আপনাকে জার্নালটা এখান থেকে আপনি চাইলে প্রিন্ট আউট করে আপনারা রেখে দিতে পারেন, ঠিক আছে? ওকে, এরপর আসেন, আপনারা তো আপনাদের কাজ কি পুরো ফোল্ডারটাকে সুন্দরভাবে যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী, ইনস্ট্রাকশন যেভাবে যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী কমপ্লিট করবেন। এবার আসেন আমাদের যে লাস্ট টপিক, সেটা হচ্ছে রিপোর্ট। এই যে রিপোর্ট, বুঝতে পারছেন? এই জন্য সেকেন্ড ক্লাসে রিপোর্ট দেখায়, আপনাদের এই কোশ্চেন আসবে এই জন্য। তো রিপোর্ট সেকশনে যাব, স্ট্যান্ডার্ড রিপোর্ট। এগুলা হচ্ছে অসংখ্য রিপোর্ট আছে আপনাদের, বুঝতে পারছি? আপনাদের ধারণার বাইরে। এগুলো হচ্ছে ফেভারিট করা, যেটা এটা আপনি উপরে দেখতে চান। ধরেন আমি প্রফিট অ্যান্ড লস দেখতে চাই, তাহলে এটা কেমন দেখতে সেটা আমরা একটু দেখি। এক যে রিপোর্ট নিয়ে আপনারা ভুলভাল রিপোর্ট করে থাকেন বা দেখে থাকেন, এই কুইক বুকসে সেই জিনিসগুলো নাই। আপনি যাই করবেন না কেন, আপনার ব্যাক হ্যান্ডে সেই কাজগুলো প্রপারলি সে রিপোর্টটা আকারে নিয়ে নিবে। এখান থেকে জাস্ট প্রিন্ট আউট করে নেবেন। একমাত্র কুইক বুকস এর যে রিপোর্ট সেটাই অথরাইজড বা স্বীকৃত ধরা হয়, ঠিক আছে? এখান থেকে এখন আপনি চাচ্ছেন আরেকটু ইনকোয়ারি করার জন্য, আপনার মনে আরেকটু জিজ্ঞাসা হয়েছে যে এই যে যে সেলস অফ প্রোডাক্ট ইনকাম $26,060, এটা কই থেকে আসছে একটু দেখতে চাই। এই যে অ্যামাউন্টের উপরে ক্লিক করেন, সে আবার আরেক জায়গায় নিয়ে চলে যাবে, মানে ট্রানজেকশন রিপোর্ট, মানে আপনার ওই যে যা যা ট্রানজেকশন আছে সবগুলা ট্রানজেকশন, আবার ওইখানে অ্যামাউন্টে ক্লিক করেন, আবার ওই ইন্ডিভিজুয়াল ওইখানে নিয়ে চলে যাবে। থেকে আসছে সে। রাইট, ক্লারিফিকেশন আছে, বুঝাইতে পারছি? ওকে, ভাই দেখতে চাইছে ইনভেন্টরি, সবই দেখাবো ভাইয়া। ইনভেন্টরি, এই যে দেখেন ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেইল, কত স্টক ছিল, কত আছে, কত চলে গেছে সেটা।
যাদের ঘাড় ব্যথা হয়ে গেছে তারা একটু কষ্ট করে আবার স্ক্রিনের দিকে তাকান, হ্যাঁ? এই যে দেখেন, স্টার্টিং করছেন, খেয়াল করেন ভাই, ইউনিট কোশ্চেন করছেন, আপনার স্টার্টিং ছিল 100, ইনভার্স দিছেন 6টা, মাইনাস হয়ে গেছে, আরো ইনভার্স দিছেন 4টা, এই যে শেষ আবার রিফান্ড আসছে একটা, খুঁজে পাইছেন? কয়টা আছে এখন হাতে? 76। তার ভ্যালুয়েশন এখন আছে কত? 34,200। কোয়ান্টিটি দেখ রিভ্যালুয়েশন সেক্ষেত্রে ভাই, আপনি কি দেখেন না দেখেন সেটা ম্যাটার করে না, সফটওয়্যার পুরা ক্লারিফিকেশন রাখবে, এটা হচ্ছে সফটওয়্যারের সিস্টেম। হাইড করা যায় ম্যাথ করে দেখি 200 মধ্যে আমরা 4টা দেখুন। এখান থেকে বসে থেকে কলাম হাইড করেন, হ্যাঁ, যেটা যেটা মনে চায় কলাম হাইড করে বসে থাকেন, হুম ঠিক আছে? এখান থেকে প্রিন্ট আউট করে সবগুলো অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। যে কয়টা রিপোর্ট আমি এখানে দেখাইছি বা আপনাদের ইয়াতে লেখা থাকবে টপিক অনুযায়ী সেই কয়টা রিপোর্ট, ঠিক আছে? আরো অনেক রিপোর্ট আছে, এখান থেকে যা যা রিপোর্ট, কারণ আমরা সব থেকে বেশি প্যারা খাই, এসে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে স্যার রিপোর্ট কি ভালো মতো করতে পারবো? আমার প্রশ্ন হচ্ছে আপনারা কাজ পারেন কিনা? কাজ যদি ঠিক মতো হয় তাহলে রিপোর্টও ঠিকঠাক মতো হবে। বলেন কোশ্চেন। আমি গ্রেড করলাম, হুম, গ্রেড কি টাকাটা পাওয়ার পরে করলাম না পাওয়ার আগে করলাম? আমি দুটাই দেখাইছি। একটা হচ্ছে কি, যদি টাকার আগে থাকে আর টাকার পরে থাকলে কি হবে, ক্রেডিট নোট বানায় রেখে দিবেন, ইন ফিউচারে তার সাথে যখন কোন ট্রানজেকশন করবেন সেখানে গিয়ে সেটেল করবেন, সোজা হিসাব। ওকে, তাহলে আমাদের আজকের টপিক মোটামুটি কমপ্লিট। আরেকটা প্রশ্ন করবো, করেন। অ্যাকাউন্ট যখন তৈরি করতেছি আমরা জিএল, ওখানে একটা আছে টাইপ, একটা ডিটেইল টাইপ, দুইটা অপশন। হুম। আমি কি নতুন করে টাইপ বা ডিটেইল অ্যাড করতে পারবো? তাহলে তো লুকআপ এসিএলই হতে হবে ভাই। না, অ্যাকাউন্ট টাইপে কি অ্যাসেট, লায়াবিলিটি, হ্যাঁ, ওনার্স ইকুইটি, তাহলে এর বাইরে আর কি অ্যাড করবেন? অ্যাড করা যায় কিনা?